হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হুম, মাঝখানে হয়েছে, ঠিক আছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে লাল সালু পার্ট 1 নিয়ে আলোচনা করবো, রাইট? আমরা গত ক্লাসে লাল সালুর এক নজরে যা কিছু ছিল সব কিছু দেখে ফেলছিলাম। তো আজকে আমরা একদম লাইন বাই লাইন ধরে পড়ানোর যে কথাটা সেটা অনুসারেই আমরা আগাবো। তো তার আগে তোমরা একটু আমাকে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা, অ্যান্ড এই লেখাটা মাঝখানে আছে কিনা একটু জানাও আমাকে। আজকে তোমাদেরকে একটা নিউ স্টাইলে পড়াবো। সবাই আমাকে একটু জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। অল ক্লিয়ার, রাইট? ঠিক আছে, সাউন্ড ওকে। ওকে, আচ্ছা। তাহলে আমরা যেহেতু সবাই চলে আসছি, আমরা ক্লাস শুরু করে দেই। আমাদের বেশি লেট করা যাবে না, কারণ এরপরে আমাকে একটা মিটিংয়ে জয়েন করতে হবে, সেই মিটিংয়ে হোস্টিং করতে হবে আমাকে। সো এই জন্যই আজকে একটু সেজে গুজে আসছি। আচ্ছা, তো দেখো একটা মজার জিনিস, আজকে তোমাদেরকে একটা নিউ স্টাইলে পড়াবো, যেটা বলছিলাম একদম তোমাদের বই থেকে আমি দাগিয়ে দাগিয়ে তোমাদেরকে পড়াবো। এটা মনে হয় শুভ্র ভাইয়া এই স্টাইলটা ফলো করতো, তো এটা ওনার কাছ থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি। যে এত বড় ও যে লাল সালু, এটা তো টাইপ করা একদমই ইম্পসিবল, আমার জন্য অন্তত অনেক বেশি ইম্পসিবল। তো সেজন্য তোমাদেরকে পুরো বইটাই দিয়ে দিয়েছি, যেন তোমরা বই থেকে ফিল করে করে পড়তে পারো, সেটা সেখানে আমরা দাগিয়ে দাগিয়ে পড়াবো। তো তার আগে একটা কথা বলে নিই, আজকে আমরা কিন্তু গত ক্লাসে মোটামুটি পুরো উপন্যাসটা সম্পর্কে সামগ্রিক একটা ধারণা নিয়ে নিয়েছি। সো শুরুর দিকে যে চরিত্র বিশ্লেষণ অ্যান্ড গল্পের আমাদের উপন্যাসের যে মূল কথা, আই থিঙ্ক এগুলো আমাদের আর দেখার বেশি একটা দরকার পড়বে না, কারণ আমরা গত ক্লাসে এই সব কিছু নিয়ে প্রত্যেকটা চরিত্র সম্পর্কে কার কি অবদান ছিল, কার কি কাজ ছিল, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি, তাই না? তো তারপরেও যেখান থেকে পরীক্ষায় ছোটখাটো প্রশ্ন আসতে পারে, সেখানে আমি তোমাদেরকে দাগিয়ে দেবো। তোমাদের যাদের কাছে হাতে বইটা আছে তারা একটু বইটা খুলে ফেলবা, তারা সবাই একটু বইটা খুলে ফেলবা। তো উপন্যাসিক পরিচিতিটা আই থিঙ্ক আমাদের আর পড়ানোর দরকার পড়বে না। এখান থেকে যে জিনিসটা আমরা অলরেডি পড়ে ফেলছি গতকালকে, এই জিনিসটা আমরা গত ক্লাসে পুরোটাই পড়ে ফেলছিলাম, তাই না? এটা কিন্তু আমরা মোটামুটি সবটাই পড়ে ফেলছি। যে সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে যা কিছু জানার ছিল আমাদের জানা হয়ে গেছে। তার মধ্যে যে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমি গত ক্লাসের স্লাইডে সবকিছু দাগিয়ে দিচ্ছি। তো এখানে আর এক্সট্রা করে দাগাবো না, এখানে একটা জিনিস জাস্ট তোমাদেরকে আমি এখানে জাস্ট দাগাই দিব। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা এইখানটায়, এই জিনিসটা একটু আমরা দেখবো। এই যে দেখো, নয়নচারা, যে কথাগুলো আমি তোমাদেরকে বলছিলাম গত ক্লাসে, যে তার গল্প গ্রন্থ, তার যে উপন্যাস, তার নাটক, এই জিনিসগুলো কত সালে প্রকাশিত হয়েছিল, এই জিনিসগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। যেমন নয়নচারা 1946, দুই তীর ও অন্যান্য গল্প 1965, তারপরে লাল সালু 1948, চাঁদের অমাবস্যা 1964, কাদো নদী কাদো 1968, তার বিখ্যাত উপন্যাস। এই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। এবং তার 4টা নাটক আছে, ঠিক আছে? কি কি? সেটা হচ্ছে বহিপীর, তরঙ্গ ভঙ্গ, উজানের মৃত্যু এবং সুরঙ্গ। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। সুরঙ্গ দিয়ে মনে রাখতে পারবা, সুরঙ্গ নিয়ে একটা মুভিও আছে, তাই না? আমরা আরফান নিশোর একটা মুভিও দেখছিলাম সুরঙ্গ নামে। তো এই জিনিসগুলো আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। তারপরে যদি দেখি আমরা, দেখো এখানে কি দেওয়া আছে সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, এখানে বলা আছে যে সাহিত্যের রূপ শ্রেণীর মধ্যে কিন্তু একটা পার্ট পড়ে, সেটা হচ্ছে আমাদের কি বলতো, সেটা হচ্ছে আমাদের উপন্যাস। সাহিত্যের রূপ শ্রেণীর মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস আছে, যেমন নাটক আছে, উপন্যাস আছে, কাব্যগ্রন্থ আছে, তারপরে আমরা দেখি এখানে গল্প আছে, তারপরে পদ্য আছে, অর্থাৎ কবিতা আছে, সবকিছু। তো না, আমাদের যে সাহিত্যের যে রূপ শ্রেণী তার মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের উপন্যাস। এবং এই জায়গাটাতে আসলে উপন্যাস মানে কি সেটা তোমাদেরকে বুঝিয়েছে, যে উপন্যাস আসলে কাকে বলে। উপন্যাস মানে ছোট, যেমন আমি যখন ক্লাস 6-7 বাচ্চাদেরকে পড়াতে যাই, ওরা আমাকে জিজ্ঞেস করে, আপু উপন্যাস মানে কি, কাব্যগ্রন্থ মানে কি? বাট তোমরা তো এগুলো অনেকেই জানো। তো উপন্যাস হচ্ছে গল্প যেটা আমরা পড়ি, এই গল্পের একটু ব্রড,
মানে বড় করে একটা জিনিসকে ফুটিয়ে তোলা, যেটা যেমন ধরো রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো আমরা একটা স্টোরির মধ্যে শেষ করে ফেলতে পারি, বা উপন্যাসও শেষ হয় কিন্তু সেটা একটু লেন্দি হয়, অর্থাৎ একটু বড় হবে। তো উপন্যাস সম্পর্কে আবার অনেক লেখক অনেক মতবাদ দিয়েছেন, সেটা কি মতবাদ দিয়েছেন সেটা আমরা একটু দেখব। এই যে আমরা চলে যাব এখন। আচ্ছা, এটা এভাবে করতে হবে, দেখো একটু বোর্ড সমস্যা করবে, প্যারা নাই, মাঝে মাঝে একটু হ্যাং দেয়, এর মাথাটা একটু নষ্ট। আচ্ছা, সাহিত্যের রূপশ্রেণীর মধ্যে বলা হয়েছে উপন্যাস আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরূপ। তো উপন্যাসের আসলে উপন্যাস শব্দটার যে ইংরেজি শব্দটা, এটা আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে নোবেল। হ্যাঁ, যার আবেদনই করতে হচ্ছিল, আচ্ছা এটা ইংরেজিতে কথা বলা, সেটা আমাদের পরীক্ষার জন্য আসে না, এটা আমাদের দরকার নাই। তবে এই উপন্যাস সম্পর্কে একজন লেখক বলেছেন যে আসলে কত ওয়ার্ডের মধ্যে একটা লেখা হলে সেটা উপন্যাস হিসেবে গণিত হবে, সেই জিনিসটা আমরা একটু দাগিয়ে নিব। সেটা কি, সেটা বলেছেন হচ্ছে আমাদের ইংরেজ একজন উপন্যাসিক, যার নাম হচ্ছে ফ্রস্টার, এবং তার মধ্যে কমপক্ষে 50,000 শব্দ দিয়ে উপন্যাস রচিত হয়। কত শব্দ দিয়ে? 50,000 শব্দ দিয়ে উপন্যাস রচিত হয়। আচ্ছা, তো এটা এমন করে কেন ভাই? আচ্ছা দেখো, ফস্টারের মতে কমপক্ষে 50,000 শব্দ দিয়ে উপন্যাস রচিত হয়। এটা আমাদের এমসিকিউ প্রশ্নতে চলে আসতে পারে। ওকে, এটা আমাদের এমসিকিউ প্রশ্নতে চলে আসতে পারে। আচ্ছা, নয়নচারা 1945 পড়েছিলাম না, এই 45-46 নিয়ে তো ভালোই ঝামেলা লাগছে। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক তোমরা একটা কথা মনে রাখবা, যে জিনিসটা নিয়ে একটু কনফিউজিং বেশি, যেমন ধরো এটা হচ্ছে অনলাইন বুকটা, যেটা পিডিএফটা দেওয়া আছে, অর্থাৎ আমি তোমাদের এইচএসসির যে বোর্ড, সে বোর্ড কর্তৃক হচ্ছে এই বইটা ডাউনলোড করা হয়েছে, সেখানে আবার দেওয়া আছে যে 46, আবার নতুন যে বই প্রকাশ করেছে সেখানে আবার দেওয়া আছে 45। তো দুইটার মধ্যে একটু ঝামেলা আছে। তো আমার মনে হয় যে যেই জিনিসগুলো নিয়ে একটু ঝামেলা হয় ওই সকল প্রশ্ন পরীক্ষায় বেশি একটা দেওয়া হয় না আমার মতে, আমি আজ পর্যন্ত দেখি না যে আসছে। সো তোমরা 45 এবং 46 দুইটাই মাথায় রাখবা, হয় তোমাদেরকে 45 দিবে, না হয় 46 দিবে, তাহলে যে কোনো একটা অ্যান্সার দিয়ে দিবা। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো, একটা বিখ্যাত উপন্যাসের মোট কয়টা পার্ট থাকে? এটা পরীক্ষায় অনেক সময় আসে, যে একটা বিখ্যাত উপন্যাসের মোট পার্ট থাকে তোমার হচ্ছে প্লট বা আখ্যান, তারপর হচ্ছে চরিত্র, তারপর হচ্ছে সংলাপ, পরিবেশ বর্ণনা, লিখন শৈলী বা স্টাইল, এবং লেখকের সামগ্রিক জীবন দর্শন। তার সাথে আমরা আরেকটা জিনিস একটু অ্যাড করে নিব, যেটা হচ্ছে আমাদের নতুন বইয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের একদম আপডেট যে বইটা, সেই বইয়ে দেওয়া, সে একটা জিনিস আমরা হচ্ছে একটু লিখে নিব এই জায়গাটাতে, ঠিক আছে? অনেকের কাছে নতুন বইটা নাও থাকতে পারে, অনেকের কাছে হচ্ছে ভাই বোনদের বইগুলা নিয়ে আমরা পড়াশোনা করি, সেখানে 2 নম্বরে যে জিনিসটা আসলে দেওয়া হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে গল্প বা স্টোরি, মানে এখানে যেটা 1 নাম্বার, এটা বইয়ে হচ্ছে 2 নম্বর। 1 নম্বরে দেওয়া হচ্ছে গল্প বা স্টোরি, ঠিক আছে? এটা আমি অ্যাড করে দিয়েছি তোমাদের এখানে। তো আমরা যদি বলি পরীক্ষায় প্রশ্ন আছে, তাহলে আমরা বলবো যে একটা বিখ্যাত উপন্যাসের মূলত 7টা পার্ট থাকে, এটা আমরা বলবো। সেটা হচ্ছে কি কি? গল্প বা স্টোরি, অবশ্যই একটা গল্প থাকবে, তার সাথে হচ্ছে প্লট বা আখ্যান, অর্থাৎ কুকি টাইপের গল্প এটা, অর্থাৎ কোন ভিত্তিতে, এটার মূল যে আমরা বলি না মূল উপজীব্য বিষয়টা আসলে কি, সেটা হচ্ছে প্লট বা আখ্যান। তারপর চরিত্র মানেতে বুঝো কে কে থাকবে এখানে, কতজন মানুষ নিয়ে একটা উপন্যাস রচিত হবে। সংলাপ থাকবে, দেখবা তোমরা যখন পড়তে যাবা, মজিদের সংলাপ আছে এখানে, আমেনা বিবির সংলাপ আছে, খাদিজা না, তারপর হচ্ছে রহিমার এখানে হচ্ছে সংলাপ আছে। তো তারপরে আমরা আরো দেখবো যে তোমার জমিলার সংলাপ আছে, তারপরে হচ্ছে খালেক ব্যাপারীর সংলাপ আছে। তো এগুলো হচ্ছে সংলাপ ছাড়া কখনো উপন্যাস হয় না। পরিবেশ বর্ণনা, অবশ্যই একটা উপন্যাসের মধ্যে পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেটা আসলে গ্রামীণ জীবন রিলেটেড, নাকি হচ্ছে তোমার শহরের জীবন রিলেটেড, নাকি দেশের বাইরের একটা ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। তো পরিবেশটাকে সুন্দর করে সেখানে ফুটিয়ে তুলতে হবে। লিখন শৈলী বা স্টাইল, অবশ্যই তুমি হজর বরল ভাবে আমার গ্রামের বাড়ি রংপুর, আমি বেশি আমি বেশি চানাচুর এইভাবে লিখলে কিন্তু হবে
হবে না। তাহলে কি করতে হবে, এখানে তোমার লেখার স্টাইলটা অবশ্যই অনেক স্ট্যান্ডার্ড হইতে হবে, তখনই তোমার সেই যে লেখাটা সেটাকে উপন্যাস হিসেবে তোমার বলা হবে। লেখকের সামগ্রিক জীবন দর্শন, এবং লেখক আসলে কোন আঙ্গিক থেকে তিনি এই উপন্যাসটা লিখেছেন, তার যে চিন্তা চেতনা, তার যে ধ্যান ধারণায়, সব জিনিসটা কিন্তু পুরো উপন্যাসের মধ্যে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, তারপরে মোটামুটি এই তো এইটুক পর্যন্ত আমরা পড়ে ফেললাম। আচ্ছা, তারপর আমরা এই যে দেখো, এই যে এত কিছু তোমাদেরকে এতক্ষণ ব্যাখ্যা করলাম না, আমি তোমাদেরকে যে জিনিসগুলো এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম, এগুলো এখানে একটু ডিটেলসে লেখা আছে। তো তোমাদের যাদের হাতে সময় আছে, যেমন এইচএসসি 25 ব্যাচ যারা আছো, তারা অবশ্যই একটু এই লেখাগুলো পড়ে নিবা, যেহেতু তোমাদের হাতে সময় আছে। না, 26 ব্যাচ, যারা 25 ব্যাচ আছে তাদের আই থিঙ্ক এই জিনিসগুলো পড়ার দরকার নেই, এগুলো পরীক্ষায় আসে না। বাট জানার জন্য যে প্লট বা আখ্যান বলতে কি বোঝায়, চরিত্র মানে কি, সংলাপ মানে কি, ঠিক আছে? তারপরে হচ্ছে সংলাপের পরে হচ্ছে আমরা দেখবো যে এই যে শৈলী বা স্টাইল বলতে কি বোঝায়, লেখকের সামগ্রিক জীবন দর্শন মানে কি, এই যে মানব জীবন সংক্রান্ত যে সত্যের উদ্ঘাটন উপন্যাসের মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলবে, সেই জিনিসগুলো সম্পর্কে লেখা। এই যে তোমার 7টা ভাগ, যে 5টা ভাগ, সেই 6টা ভাগ, এই ভাগগুলো নিয়ে এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। তারপরে যদি দেখি আমরা উপন্যাসের উদ্ভব, আমরা দেখব যে উপন্যাসের উদ্ভব অর্থাৎ উপন্যাস কিভাবে সৃষ্টি হয়েছে। কি বলেছে? উপন্যাস কিভাবে সৃষ্টি হয়েছে। আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম, অনেক বেশি ছোট ছিলাম, ধরো পিচ্চিকালে আমরা হচ্ছে নানুদের কাছ থেকে, আচ্ছা সাদিয়া অলরেডি পড়ে ফেলছে, সো তোমরা বুঝো, তোমরা যারা আছো তোমরা অনেক পিছিয়ে আছো, সাদিয়া কিন্তু অলরেডি পড়ে ফেলছে। তো বাকিরা যারা আছো তোমরাও একটু পড়ে ফেলবা এই জিনিসগুলো। তারপরে আমরা যদি আরেকটা জিনিস আমরা দেখি যে উপন্যাসের উদ্ভব, দেখবা ছোটবেলায় আমরা অনেক ধরনের গল্প শুনতাম না আমাদের নানুদের কাছ থেকে, দাদুদের কাছ থেকে। এই গল্পটা আসলে মুখে মুখে বর্ণিত হতে হতে হতেই কিন্তু আসলে আস্তে আস্তে এটা লিখিত আকার যখন ধারণ করে, তখনই সেটা নাটক হয়ে যায়, উপন্যাস হয়ে যায়, তাই না? তো একটা সময় মানুষ যখন গুহায় বসবাস করত, সেখানে তাদের একরকম জীবন ধারণ ছিল, তো সেখানে তাদের গল্প বলার স্টাইলটা একরকম ছিল। তারপরে মানুষ আস্তে আস্তে আপডেট হতে হতে কিন্তু তাদের কি হয়েছে, তারা গল্প বলার স্টাইলটা পরিবর্তন করেছে, তাই না? তো এইভাবে কিন্তু আসলে আমরা দেখি যে এই মুদ্রণ যন্ত্রের যখন আবিষ্কার হয়, তখন থেকে আসলে কি হয় বলতো, উপন্যাসের উদ্ভবটা আমরা দেখতে পাই। তো এখানে একটা জিনিস আমরা একটু দেখব যে আসলে মূল উপন্যাস যখন সারা বিশ্বের মধ্যে কখন সবচেয়ে বেশি উপন্যাস, নাটক, এই জিনিসগুলো অনেক বেশি ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে তোমার কি বলতো, রেনেসাঁস বা নবজাগরণের সময়, ঠিক আছে? রেনেসাঁসের সময়। তো এই জিনিসটা আমরা একটু এখান থেকে পড়ে নিব। এই যে দেখো, এখানে সুন্দর করে কিন্তু বলা আছে, সেটা কি, আচ্ছা এটা ছেড়ে দিলে হয়ে যাচ্ছে। দেখো যে 14 থেকে 16 শতকে ইউরোপীয় নবজাগরণ বা রেনেসাঁসের ফলে সমাজে আসলে প্রতিষ্ঠিত হয় জ্ঞান বা মুক্ত বুদ্ধির চর্চা। এই প্রশ্নটা অনেক সময় এমসিকিউতে চলে আসে। তো তোমরা হ্যাঁ হ্যাঁ রাবিয়া, তোমাদের তো গতকালকে তোমাদের হচ্ছে মতামত নিয়ে আজকে আমি তাড়াতাড়ি ক্লাস শুরু করছি। দেখো অনেক সময় এটা পরীক্ষা চলে আসে এবং তোমরা বুঝতে পারো না যে তোমাদের পাঠ্য বইয়ের কোন অংশ থেকে এই এমসিকিউটা দিল। এটা কিন্তু উপন্যাস থেকে দেওয়া একটা এমসিকিউ। সেটা হচ্ছে রেনেসাঁস বা নবজাগরণ কখন হয়েছিল, 14 থেকে 16 শতকে হয়েছিল। এবং এই যে তোমার নবজাগরণের ফলে যখন বিজ্ঞান, তারপরে হচ্ছে তোমার প্রযুক্তির চর্চাটা বেড়ে যায়, তখন থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে এই সকল জিনিসের প্রতি তারা কি হতে থাকে, ঝুঁকতে থাকে, তাই না? আচ্ছা, তারপরে আমরা একটু চলে যাই নিচের দিকে, আচ্ছা এইখানে দেখো কিছু উপন্যাসিকের বিখ্যাত কিছু হচ্ছে তোমার কথা দেওয়া আছে, কিছু এই যে ফ্রান্সিস স্টাডালের হচ্ছে স্কারলেট অ্যান্ড ব্ল্যাক। অনেকে আবার এগুলো মুখস্থ করতে বলো যে আপু এই যে তোমরা যখন পড়তে যাবা তখনই কিন্তু আমাকে এই কোশ্চেনটা করবা। হ্যাঁ, নবজাগরণ আসলে কি, ফরাসি বিপ্লব যখন হয়েছিল, ফরাসি বিপ্লবটার আগ পর্যন্ত আর কি, তখন কি হয়েছিল, মানে যে যারা ছিল ধর্মযাজক ছিল, ধর্মযাজক তো চিনো তাই না, খ্রিস্টানদের যে ধর্মযাজকরা ছিল, তারা হচ্ছে পুরো একটা সমাজকে পরিচালিত করতো, অর্থাৎ তাদের কথা মতো সবকিছু ঘটতো, অর্থাৎ ধর্মটাকে কেন্দ্র করেই হচ্ছে মূলত তারা দেশ পরিচালনা করতো। কিন্তু যখন ফরাসি বিপ্লব হয়, এই ফরাসি বিপ্লবের পর কিন্তু মানুষ কি করে, এই সকল কিছু ভেঙে দেয়, এই সকল প্রথা ভেঙে দেয় এবং মানুষ বলে যে না, এগুলো আমরা মানবো না, একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হবে এবং সেই অনুসারে আমাদেরকে কি করতে
হবে, পরিচালিত করতে হবে। তো তখন কিন্তু এই যে তোমার ধর্মযাজকদের যে দেশ পরিচালনার যে ভিত্তিটা ছিল এটা কিন্তু ভেঙে যায়, এবং তখন কি হয়, তখন গণতন্ত্র আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতে থাকে। তো গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত হতে থাকে তখন মানুষ বিজ্ঞান চর্চা শুরু করে, প্রযুক্তির আবিষ্কার করা শুরু করে, এবং তখন সেখানে কোনো বাধা ছিল না। তো আস্তে আস্তে কিন্তু দেশ উন্নত হতে থাকে। তবে এই যে নবজাগরণ মানে হচ্ছে নতুন কিছুর উদ্ভাবনটা শুরু হলো, সেটা কিন্তু শুধুমাত্র ইউরোপের মধ্যেই কি ছিল না, সীমাবদ্ধ ছিল না, সারা বিশ্বের মধ্যে এটা ছড়িয়ে গিয়েছিল। তো সারা বিশ্বে যখন এটা ছড়িয়ে যায় এই জন্য বলা হয় এটাকে রেনেসাঁস বা নবজাগরণ, যেটা ফরাসি বিপ্লবের পর হয়েছিল। তোমরা যদি যারা মানবিক বিভাগের আছো তারা তো ইতিহাস পড়লে এটা জানার কথা, তাই না? আচ্ছা, সানজিদুল আকন, আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। তারপরে দেখো, এই তোমরা পড়তে গেলেই বলবা যে আপু এই জিনিসগুলোকে আমাদের পড়তে হবে, এই জিনিসগুলোকে মুখস্থ করতে হবে। না, এগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না, ঠিক আছে? এগুলো আমাদের মানে শুধু শুধু মুখস্থ করে টাইমটা লস করার দরকার নেই। কারণ এই পর্যন্ত আমি যত তোমাদের হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করাইছি তোমাদের সিনিয়র ভাইয়া আপুদেরকে, তো তাদের ওখানে আমি দেখি নাই কখনো যে এগুলো থেকে প্রশ্ন আসছে। তো আমরা আশা রাখতে পারি, 100% সিউরিটি দিচ্ছি না, আশা রাখতে পারি যে এখান থেকে প্রশ্ন আসবে না। তো উপন্যাসের শ্রেণী বিভাগ, অর্থাৎ কত রকমের উপন্যাস আসলে হতে পারে, কত রকমের উপন্যাস হতে পারে। তো এটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, যে কত রকমের উপন্যাস হতে পারে। সামাজিক উপন্যাস হতে পারে, তারপর হচ্ছে অর্থনৈতিক কেন্দ্রিকতার আর হচ্ছে উপন্যাস হতে পারে, তারপর আত্মকেন্দ্রিকতার উপন্যাস অনেক ধরনের হইতে পারে। যেমন ধরো এখানে বলছে যে, যেমন দেখো সামাজিক উপন্যাস হইতে পারে, তারপরে হইতে পারে ঐতিহাসিক উপন্যাস, ঐতিহাসিক কোনো ঘটনাকে কেন্দ্র করে একটা উপন্যাস রচিত হইতে পারে। এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট তোমার জানার জন্য। তুমি যদি জানতে চাও যে আসলে কি টাইপের আসলে তোমার উপন্যাস হইতে পারে, যেমন এই যে দেখো মনস্তাত্ত্বিক উপন্যাসও হইতে পারে। মনস্তাত্ত্বিক উপন্যাস মানে কি, এটা হচ্ছে মানে কোনো পাত্র বা পাত্রীর মনোজগতের ঘাত সংঘাতকে কেন্দ্র করে। যেমন দেখবা এই যে নকশিকাঁথার মাঠের মধ্যে দুটো চরিত্রকে কেন্দ্র করেই কিন্তু এখানে পুরো যে নকশিকাঁথার মাঠ যে উপন্যাসটা আছে এটা কিন্তু গঠিত হয়েছে। তো সেখানে একটা পাত্র এবং একটা পাত্রী, একটা ছেলে এবং মেয়েকে কেন্দ্র করেই কিন্তু আসলে পুরোটা যে গল্পটা লেখা হয়েছিল। তো এই টাইপের গুলাকে বলা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস। ওকে, তারপরে আমরা নিচের দিকে চলে যাই, রাজনৈতিক উপন্যাস, অর্থাৎ রাজনৈতিক কোনো বিষয়কে কেন্দ্র করে সেটা অনুষ্ঠিত হবে। এবং দেখো কোন কোন টাইপের উপন্যাস হচ্ছে এখানে আছে, অনেক কিছু দেওয়া আছে, যে এই যে উমুকের তুমুক উপন্যাস এই রিলেটেড, ঠিক আছে? তো এই যে সামাজিক উপন্যাসের মধ্যে আমরা একটা জিনিস একটু স্কিপ করে গেছি, সেই জিনিসটা আমরা একটু দেখে নিব। এই যে সামাজিক যে উপন্যাসটা ছিল না, এর মধ্যে আমরা একটু দাগায় ফেলবো এই জিনিসটা যে, আচ্ছা দেখো, এই যে দেখো সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু যে উপন্যাসটি, এটি কিন্তু একটি সামাজিক উপন্যাস। এটা পরীক্ষায় ক নম্বর প্রশ্নতে অনেক সময় চলে আসে। কোথায় আসে, যে লাল সালু উপন্যাসটি কি ধরনের উপন্যাস, লাল সালু উপন্যাসটি হচ্ছে কি ধরনের উপন্যাস। অ্যাডমিশনে এগুলো থেকে আই থিঙ্ক প্রশ্ন হয় না, অ্যাডমিশনের প্রশ্ন আসার মতো আরো অনেক জিনিস আছে। তো এই জিনিসগুলো থেকে বেশি একটা প্রশ্ন আসে না। তবে বাংলা সাহিত্য নামে একটা পার্ট আছে, যেখানে বাংলা সাহিত্যটা তোমাকে পড়তে হবে, অর্থাৎ গদ্য পদ্য নাটক উপন্যাস ছাড়া বাংলা সাহিত্যটা কিভাবে উদ্ভব হয়েছে এবং এখানে কাদের কাদের অবদান, এই জিনিসগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমাকে একটু মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে বাংলা সাহিত্য নামে পরিচিত। সেটা কি নামে পরিচিত, বাংলা সাহিত্য নামে পরিচিত। তো এই জিনিসটা যখন পড়বা, তোমরা যদি কোনো কোচিং এ ভর্তি হও অথবা কোনো বই কিনো, সেখানে দেখবা বাংলা সাহিত্যের একটা পার্ট থাকে, সেই পার্টটা পড়লে তোমাদের এনাফ হয়ে যায়। এবং সেই পার্টের মধ্যেই এখানকার জিনিসগুলো ইনক্লুড করা থাকবে, অর্থাৎ পরীক্ষায় যে জিনিসগুলো আসবে সেগুলোই কিন্তু এখান থেকে দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে এই যে লাল সালু উপন্যাসটি একটি সামাজিক উপন্যাস, সেটা আমরা একটু দাগিয়ে দিলাম। তারপরে আমরা একটু নিচে চলে যাব। এই যে আমরা নিচের মধ্যে কিন্তু দেখতেছি যে রাজনৈতিক উপন্যাস আছে, তারপরে হচ্ছে তোমার আঞ্চলিক উপন্যাস হতে পারে, কোনো অঞ্চলকে কেন্দ্র করে একটা উপন্যাস হতে পারে। তারপরে হচ্ছে কি রহস্য উপন্যাস, অর্থাৎ কোনো রহস্য উদ্ঘাটনের জন্য যে উপন্যাস আর কি, সেটা হইতে পারে। তারপর আর কি কি হইতে পারে, চেতনা প্রবাহ রীতির যে উপন্যাস, অর্থাৎ কোনো একটা তোমার মনের মধ্যে যে মুক্তিযুদ্ধের চেতনা তৈরি করবে এমন একটা উপন্যাসের নাম বলতো, যেমন কাকতাড়ুয়া, এটা একটা চেতনামূলক উপন্যাস আমরা বলতে পারি। এটা পড়লে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা চেতনা জাগ্রত হয়, তাই না? তারপর আত্মজৈবনিক উপন্যাস, যখন কোনো লেখক যদি তার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা তার নিজের জীবনের সাথে মানে সামঞ্জস্যপূর্ণ জিনিস নিয়ে যদি কোনো উপন্যাস রচনা করেন, তখন সেটা হয়ে যাবে
জৈবনিক উপন্যাস। তারপর হবে রূপক উপন্যাস, অর্থাৎ সাহিত্যের মানে কোনো একটা জিনিসকে কেন্দ্র করে রূপকথার গল্প অথবা কোনো ধরো একটা মূল বিষয়কে তারা একটা বিষয়কে নির্ধারণ করে সেটাকে বিভিন্ন রূপক ব্যবহার করে, উপমা ব্যবহার করে তারা যখন একটা রচনা করবে তখন সেটা হয়ে যাবে রূপক উপন্যাস। ঠিক আছে? আচ্ছা, বাংলা উপন্যাসের উদ্ভব এবং বিকাশ, এটা আমরা একটু দেখব এই জায়গাটাতে, যে বাংলা উপন্যাসের এই রচনা এবং বিকাশ, এটা থেকে অনেক সময় একটু প্রশ্ন আসতে দেখা যায়। এ বাবা, কি হয়ে যায় তোদের একটু পর পর বলতো। এই যে এখন এটা তো আর বড় হইতেছে না, এই যে হচ্ছে। নতুন জিনিস ট্রাই করলে এই একটা প্যারার মধ্যে পড়তে হয়। আচ্ছা, তোমরা কি এটা দেখতে পাচ্ছ? এটা কি দেখা যায়? বলো, এতটুকু কি দেখা যায়? ওকে, তখন তো ঠিকই ছিল, এখন আবার কি হয়ে গেল? ওকে, তো বাংলা উপন্যাস লেখার সূচনা ঘটে আসলে কত শতকে? 19 শতকে। এটা আমরা একটু দাগায় ফেলবো, এটা এই জিনিসটা একটু আমরা দাগায় ফেলবো। হায় খোদা, मैं मर जाऊंगी। আচ্ছা আচ্ছা, প্যারা নাই, আমি একটু দেখতেছি। বোর্ড মাঝে মাঝে মানে এটা তো আসলে স্মার্ট বোর্ড বলি আর যাই বলি, এগুলো মাঝে মাঝে একটু হ্যাং করে, বুঝছো? এটা তো তোমরা আসলে বুঝো, তোমরা বড় আছো একটু, বাট বাচ্চারা একদমই বুঝতে চায় না, ছোট ছোট বাচ্চারা। হ্যাঁ, ওরা কিন্তু অনেক রাগ করে যে হ্যাঁ এরকম কেন হচ্ছে আপু, হ্যাঁ এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, বা আমাদের সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে বোর্ডও যে একটু হ্যাং করে, এটা হচ্ছে ওরাই বুঝতে চায় না। হইছেটা কি এটার, আমি তো তাই বুঝতেছি না। আচ্ছা, আমি একটু চেষ্টা করে দেখি এটা বড় করতে পারি কিনা, এটা কাজ করতেছে না। বাবা, হলো তো, এই যে হয়েছে, দেখছো? এটা মাঝে মাঝে একটু হ্যাং করবে, সমস্যা নাই। তো দেখো, বাংলা ভাষায় যে উপন্যাস লেখার সূচনা ঘটে সেটা হচ্ছে কত সালে? সেটা 19 শতকে। সেটা কত সালে? 19 শতকে। তো টেকচাঁদ ঠাকুর নামে, অর্থাৎ 1858 সালে সর্বপ্রথম পেরিচাঁদ মিত্রের যে আলালের খোলের দুলার যে কাহিনী গ্রন্থটা প্রকাশিত হয়, এটাকেই নর্মালি হচ্ছে আমরা বলে থাকি তোমার কি বলতো, এটাকে আমরা বাংলা উপন্যাসের মানে উপন্যাসের জগতে সর্বপ্রথম উপন্যাস বলা হয়ে থাকে আলালের ঘরের দুলাল। এটা কে লিখেছেন? এটা কিন্তু লিখেছিলেন হচ্ছে পেরিচাঁদ মিত্র, যার যার ডাক নাম ছিল টেকচাঁদ ঠাকুর। এবং বলা হয়ে থাকে যে সার্থক বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে যে সার্থক উপন্যাস, সেই উপন্যাসটার নাম হচ্ছে তোমার কি বলতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা তোমার হচ্ছে সার্থক উপন্যাস তিনি রচনা করেছিলেন। তো এই যে প্রথম বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস লেখেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এটার নাম ছিল দুর্গেশ নন্দিনী। কি ছিল? দুর্গেশ নন্দিনী। এই দুটো প্রশ্ন পরীক্ষায় অনেক সময় আসতে দেখা যায়, যে বাংলা ভাষার সর্বপ্রথম যে হচ্ছে তোমার উপন্যাস সেটা ছিল আলালের ঘরের দুলাল, কিন্তু সার্থক যে উপন্যাস সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা দুর্গেশ নন্দিনী। কি বলতো? বঙ্কিমচন্দ্রের লেখা দুর্গেশ নন্দিনী, এটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটু এই জায়গাতে চলে যাই। এই যে আচ্ছা, বঙ্কিমচন্দ্রের অধিকাংশ উপন্যাসই, আচ্ছা তারপরে দেখো এইখানে যে সিকোয়েন্সটা মেনটেন করা হয়েছে এটা তোমাদেরকে আমি একটু বলি, যে বঙ্কিমচন্দ্রের পরে প্রথমত তো আমরা দেখলাম যে আলালের ঘরে দুলাল নিয়ে আসছিল যে পেরিচাঁদ মিত্র, তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর দেখবা রবীন্দ্রনাথ ঠাকুর আসছে। অর্থাৎ কে কে আসছে, কে কে কি রচনা করেছে, এটার যে একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয়েছে। তো এখান থেকে এটা তোমরা চাইলে সবাই রিডিংটা পড়ে রাখতে পারো, বাট এখান থেকে পরীক্ষায় তেমন একটা প্রশ্ন আসতে দেখা যায় না। তো এই যে দেখো, বঙ্কিমচন্দ্রের পরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর আসছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে এখানে আরো অনেকের নাম তোমরা দেখতে পারবা, যে এই যে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র আসছে। তারপরে যদি আমরা দেখি
শরৎচন্দ্রের পরে আরো অনেকে আসছে, এই যে এখানে দেখবা যে আবুল ফজলের রাঙা প্রভাত, তারপরে হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু, চাঁদের অমাবস্যা, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। অর্থাৎ সিকোয়েন্সটা যে কিভাবে কিভাবে তোমার উপন্যাসটা আসলে আস্তে আস্তে বাংলা সাহিত্যে কিভাবে উপন্যাসটা ডেভেলপ হয়েছে, এটা উন্নতি লাভ করেছে, সেই সিকোয়েন্সটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো হ্যাঁ হ্যাঁ শুরু করো স্যার শাফিক, কোনো প্যারা নাই। লাল সালু উপন্যাসের যে প্রকাশ তথ্য, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে সব পড়ে ফেলছি, তাই না? আমরা গত ক্লাসে এখান থেকে সবকিছু পড়ে ফেলছি, যে এটা কত সালে প্রকাশিত হয়, কোন ভাষায় কত সালে প্রকাশিত হয়, এবং কে প্রকাশ করে, কে অনুবাদ করে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করে ফেলছি। সো এটা নিয়ে আমরা আর বিশদ আলোচনা করে সময় নষ্ট করব না, ঠিক আছে। লাল সালু উপন্যাসের সমাজ বাস্তবতা, লাল সালু উপন্যাসের যে সমাজ বাস্তবতা, এখানে একটা কথা দেখো সুন্দর করে লেখা আছে, সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম উপন্যাস ছিল লাল সালু উপন্যাস। এবং এই যে সমাজ বাস্তবতা, এটা পড়লে কিন্তু পুরো উপন্যাস সম্পর্কে তোমার একটা ধারণা হয়ে যাবে, যেটা গত ক্লাসে আমরা হচ্ছে কি করেছি, একটা সংক্ষিপ্ত এক নজরে দেখে নিয়েছিলাম না। এই যে এক নজরে যে জিনিসটা আমরা দেখেছি, এই জিনিসটাই হচ্ছে লাল সালু উপন্যাসের যে সমাজ বাস্তবতা, অর্থাৎ লেখক কিভাবে কোন আঙ্গিকে এবং কোন জিনিসটাকে এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন। বলো, আমি তোমাদেরকে এটা গত ক্লাসে বলেছিলাম না, যে এখানে ধর্মান্ধতা এবং হচ্ছে ধর্মকে পুঁজি করে যে ভণ্ডামি, যে ব্যবসা, ধর্ম ব্যবসা, এই ব্যবসাটাকে হচ্ছে এখানে তোমার ফোকাস করা হয়েছে, এবং এই জিনিসটাকে তিনি খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন অনেকগুলো চরিত্র দিয়ে। এবং তিনি যখন এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে একটা সম্পর্ক, তারপর পাকিস্তানের মধ্যে যে একটা দুই পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব, এমন একটা পরিবেশে তিনি কিন্তু তার উপন্যাসটা লিখেছিলেন। তো সামাজিক অনেক দৃষ্টিকোণ থেকেই তার লেখা এই উপন্যাসটা, এবং এটা নিয়ে আমরা গত ক্লাসে, নূরজাহান ওয়ালাইকুম আসসালাম, গত ক্লাসে এক নজরে যে জিনিসটা আমরা দেখছিলাম, এটাই হচ্ছে আমাদের এই যে সমাজ বাস্তবতা, অর্থাৎ পুরো উপন্যাসটাকে ছোট্ট একটা গল্প আকারে এখানে লেখা হয়েছে। তারপরে দেখো, তারপরে দেখে যে পুরো গল্পটা এখানে, পুরো এই যে শ্রাবণের সময়ে যে পুরো গল্পটা সম্পর্কে এখানে ছোট্ট একটা ধারণা দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখব যে চরিত্র সৃষ্টি, ঠিক আছে। এই যে চরিত্র সৃষ্টি মানে কি, এখানে প্রত্যেকটা চরিত্র সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, প্রত্যেকটা চরিত্র সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এবং আমি বলবো তোমাদের পুরো বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো একটা পার্ট থেকে থাকে, সেটা হচ্ছে চরিত্র সৃষ্টির এই পার্টটা। এখানে আমি 3 স্টার দিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমাদের কি কাজ থাকবে, তোমাদের কাজ থাকবে যে পরীক্ষার আগের দিন রাতে, তোমরা বলো না যে আপু পরীক্ষার আগের দিন রাতে সমাজ বাস্তবতা বলতে কি বোঝায়, মূল ভাব অর্থ কি। সমাজ বাস্তবতা মানে হচ্ছে, এখন দেখো আমাদের দেশের যে পরিস্থিতি, এখন আমাদের দেশে কি চলতেছে, একটা গৃহযুদ্ধ লেগে যাবে এমন একটা অবস্থা। অর্থাৎ যে যেভাবে পারতেছে লুটপাট করতেছে, যে যেভাবে পারতেছে মন মতো চলতেছে, যে যেভাবে পারতেছে এই বাড়ি ওই বাড়ি গিয়ে ভেঙে দিয়ে চলে আসতেছে। অর্থাৎ একটা সরকারের পতন হয়েছে, আরেকটা সরকার আসবে, এই মুহূর্তে দেশটার একটা কি অস্থিতিশীল যে পরিবেশটা, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের সমাজ বাস্তবতা, অর্থাৎ সমাজে কখন কি ঘটে সেই আলোকে কোনো কিছু লেখা। আই থিঙ্ক এখন তুমি বুঝতে পারছো। এবং মূল ভাব কি, মূল ভাব মানে হচ্ছে, যেমন ধরো আমি যদি বলি যে তোমরা সবাই তো দেবদাস মুভিটা দেখছো, তাই না? কারা কারা দেখছো একটু জানাও তো। আই থিঙ্ক অরণ্য, কোনো প্যারা নাই, লেট হয়ে গেল, আমরা এখনো মূল গল্পে যাই নাই। তো দেবদাস মুভিটা কিন্তু তোমরা সানজিদুল দেখছে। তো সানজিদুল দেবদাস মুভিটার যে মূল যেই ইনফোটা আমাদেরকে তোমার হচ্ছে লেখক দিতে চাইছে, অর্থাৎ এই মুভির মাধ্যমে আমরা কি জানতে পাইছি বলতো, এই যে তোমার জাতপাত, অর্থাৎ উপরের জাত এবং নিচের জাতের যে একটা দ্বন্দ্ব আর কি, তো এটা দেখতে পেয়েছি। এবং একটা কি অপরিণত, যেটা কি অপরিণতি, যেটাতে হয়েছিল একটা প্রেম, যে প্রেমটা পরিণতি পায় নাই, অর্থাৎ এই প্রেমটা সফল হয় নাই, এমন একটা কিছু না। তো দেখো এই দেবদাস মুভিটা এত বড় একটা মুভি, তার একটা ছোট্ট মূল কথা, সেটা হচ্ছে এই যে জাতপাত করা, উঁচু নিচু বংশের যে একটা মর্যাদার ভিত্তিতে তখন সমাজে মানুষকে নির্বাচন করা হতো, এবং হচ্ছে যে প্রেমের পরিণতি না পাওয়া, তার সফল প্রেম না হওয়া, এটাই হচ্ছে দেবদাস মুভির মূল ভাব। ঠিক তেমনি আমাদের এই যে পুরো উপন্যাসটা আছে, এই উপন্যাসের মূল ভাব হচ্ছে তোমার কি ধর্ম ব্যবসা, অর্থাৎ যে ধর্মকে পুঁজি করে যে বিজনেসটা করা হয় সেটা। আই থিঙ্ক তোমরা মোটামুটি বুঝে ফেলছো। আচ্ছা, তারপরে দেখো এই যে এখানে চরিত্র সৃষ্টিতে আমি 3টা স্টার দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে আপু পরীক্ষার আগে হচ্ছে লাল সালু গল্পটাকে পুরোটা আমাদেরকে পড়তে হবে, অথবা হচ্ছে নাটকটাকে পুরোটা আমরা পড়বো। আমি বলবো পড়ার দরকার নাই। সেক্ষেত্রে তোমরা কি করবা, তোমরা জাস্ট চরিত্র সৃষ্টির যে জায়গাটা আছে এইখানটা একবার রিডিং পড়ে যাবা। কি করবা, জাস্ট একবার রিডিং পড়বা, একবার
রিডিং। একবার যখন রিডিং তুমি পড়বা তখন কিন্তু পুরো উপন্যাসে কার চরিত্রের কি ভূমিকাটা ছিল সেটা সম্পর্কে তোমার একটা ধারণা হয়ে যাবে। যেমন ধরো গত ক্লাসে যখন আমরা এই জিনিসগুলো পড়েছিলাম আমরা কিন্তু মোটামুটি বুঝে গেছি যে এখানে মজিদ একটু দুষ্টু টাইপের লুক ছিল, সে হচ্ছে এই পুরো উপন্যাসের একটা ভিলেন, এবং খালেক ব্যাপারী কেমন ছিল, আমেনা কেমন ছিল, তারপরে হচ্ছে তোমার রহিমা কেমন ছিল, তারপরে জমিলা কেমন ছিল, তারপরে আমরা তাহের কাদেরদের কি ভূমিকা ছিল, এই জিনিসগুলো সম্পর্কে আমরা স্পষ্ট একটা ধারণা পেয়ে গেছি না। এই জিনিসগুলো নিয়ে কিন্তু এখানে ছোট্ট করে আলোচনা করা হয়েছে। যেমন ধরো সৈয়দ ওয়ালিউল্লাহর যে উপন্যাসটা আছে এই উপন্যাসের কেন্দ্রীয় যে চরিত্র যদি পরীক্ষায় আসে তাহলে আমরা লিখবো যে মজিদ, এবং এই শীর্ণ দেহের এই মানুষটি মানুষের ধর্মবিশ্বাস, ঐশী শক্তির প্রতি ভক্তি এবং আনুগত্য, ভয় ও শ্রদ্ধা, ইচ্ছা ও বাসনা এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে কিভাবে তিনি বিজনেস করা শুরু করেছেন এবং সমাজে তিনি একটা প্রথাকে গেড়ে বসে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই জিনিসটা নিয়ে আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে মজিদ সম্পর্কে তুমি একদম স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবা, মজিদ সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে এই পার্টটা যদি তুমি পড়ো। ঠিক তেমনই দেখো প্রত্যেকটা পার্ট পড়লে তোমার প্রত্যেকটা একটা ধারণা হয়ে যাবে। এই যে মজিদের সবকিছুই কিন্তু এখানে বলা আছে। তারপরে দেখো মোহাম্মদনগরে মজিদ তার প্রতাপ এবং প্রতিষ্ঠা সুদৃঢ় করলেও এর উপর আঘাত আসতে পারে সেই বিষয়ে মজিদ অত্যন্ত সজাগ। সে জানে স্বাভাবিক প্রাণধর্মই তাই ধর্মীয় অনুশাসন এবং হচ্ছে শোষণে অদৃশ্য বেড়াজালে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এই জন্য সে কি করে, সে হচ্ছে একজনের সাথে হাত মিলায়, সেই ব্যক্তিটাকে যার সাথে হাত মিলায় তার জিনিসটা এখন আমরা দেখব। সে হচ্ছে আচ্ছা আচ্ছা সেই ব্যক্তিটার নাম হচ্ছে খালেক ব্যাপারী। এতটুকু পর্যন্ত যদি আমরা দেখি, এতটুকু পর্যন্ত কিন্তু মজিদ চরিত্র নিয়ে লেখা, ঠিক আছে, মজিদ চরিত্রটা নিয়ে এখানে লেখা এতটুকু পর্যন্ত। আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, তোমরা অনেক সময় বুঝতে পারো না, যে কতটুকু মজিদ। তারপরে দেখবা শুরু হয়েছে খালেক ব্যাপারী। এই যে দেখো এখান থেকে খালেক ব্যাপারী লাল সালু উপন্যাসের অন্যতম প্রতিনিধিত্বশীল চরিত্র। কি চরিত্র? প্রতিনিধিত্বশীল চরিত্র। এবং সে কিন্তু একজন ভূস্বামী। ভূস্বামী মানে হচ্ছে তার অনেক বেশি ধন সম্পত্তি ছিল, এমন একজন মানে কাইন্ড অফ বলা যেতে পারে জমিদার টাইপের একজন ব্যক্তি ছিলেন, এবং প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল, অর্থাৎ তার অনেক ক্ষমতা ছিল, গ্রামের মধ্যে পাওয়ার ছিল। এই যে মজিদ সম্পর্কে, তো মজিদের পর কিন্তু আমরা খালেক ব্যাপারী সম্পর্কে এই উপন্যাসে জানতে পারি, তাই না? খালেক ব্যাপারী, এই খালেক ব্যাপারীকে নিয়ে কিন্তু আমরা এখানে ছোট্ট একটা ধারণা পেয়ে যেতে পারি। তো খালেক ব্যাপারীর পর আসলে এখানে খালেক ব্যাপারী কেমন ছিল সেই জিনিসটি থেকে আমরা জানতে পারি। তারপরে দেখো যে একদম লাল সালু উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত খালেক ব্যাপারীর উপস্থিতিটা আমরা কিন্তু সেখানে লক্ষ্য পাই, তাই না? একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খালেক ব্যাপারীকে আমরা দেখতে পাই। তারপরে কিন্তু আমরা যাকে দেখতে পাই সে কে বলতো, সে হচ্ছে মজিদের প্রথম স্ত্রী যে রহিমা। এই যে রহিমা সম্পর্কে এই পর্যন্ত খালেক ব্যাপারী সম্পর্কে বলা হয়েছে। তারপরে এখান থেকে রহিমা, এবং রহিমা সম্পর্কে আমরা কি জানি, রহিমা হচ্ছে অত্যন্ত ভীতু প্রকৃতি ছিল এবং সে খুবই স্বামী ভক্ত একজন মানুষ ছিল। তো সে তার স্বামীকে অনেক বেশি ভক্তি করতো, এবং সে হচ্ছে কি করতো বলতো, সে আসলে তাকে দিয়ে এখানে তাকে গ্রামের একজন প্রতিনিধি হিসেবে এখানে লেখক উপস্থাপন করেছেন। গ্রামের প্রতিনিধি মানে হচ্ছে অর্থাৎ গ্রামের মানুষ যেরকম সহজ সরল একটু ভীতু প্রকৃতির, অর্থাৎ আমেনার এই যে তোমার হচ্ছে আমেনার রহিমার মধ্য দিয়ে আসলে এই গ্রামের মানুষের চিত্রটাই ফুটে তোলা হয়েছে। এবং রহিমা যে একজন বিধবা ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে একে কিভাবে বিয়ে করে, তারপরে সে কিভাবে মজিদের সংসারে আসে এবং সে নিঃসন্তান ছিল, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা আমরা গত ক্লাসে অলরেডি করে ফেলছি। তো তারপরে দেখো আমরা চলে যাব রহিমার পরে কি আসছে। ওকে, স্বামীর সকল আদেশ সে মেনে চলতো, তাই না? আচ্ছা আচ্ছা তারপরে দেখো এই যে নিঃসন্তান। তারপর আমরা কি দেখি এখানে, আচ্ছা কোথায় গেল, আমরা মনে অনেকটা নিচে চলে আসছি। দাঁড়াও আমি একটু ঠিক করতেছি, তোমরা আমাকে একটু টাইম দিবা। আচ্ছা এই যে রহিমাতে আসছিলাম, তাই না? তো রহিমার পরে আসলে আমরা এখানে আরেকজনের উপস্থিতি দেখতে পাই, সেটাকে সেটিও তিনি চাইতেন। কি রে ভাই, জমিলারে তো খুঁজেই পাইতেছি না। তোমরা কি পাইছো জমিলারে? এই যে
আমরা এখানে পাইছি। দেখো, নিঃসন্তান মজিদের সন্তান কামনা সূত্রে তার দ্বিতীয় স্ত্রীর রূপে আগমন ঘটে হচ্ছে এখানে জমিলার, এবং শুধু সন্তান কামনাই তার মধ্যে একমাত্র ছিল কিনা নাকি তরুণী স্ত্রী প্রত্যাশাও তার মাঝে সক্রিয় ছিল তা লেখক স্পষ্ট করে এখানে কিছু বলেননি। তো এখান থেকে আসলে আমরা জমিলার চরিত্রটা এখানে ফুটে উঠেছে। তো এখান থেকে আমরা মোটামুটি জমিলা কি টাইপের ছিল, তার আচার আচরণ কেমন ছিল, এবং জমিলা আসলে এখানে একজন কিশোরী বালিকা হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে, এবং জমিলাকে এখানে একটা প্রতিবাদী চরিত্র হিসেবে লেখক উপস্থাপন করেছেন, এবং জমিলাকে কিভাবে মজিদ দমাতে চাইতো এই সব ব্যাপার নিয়ে কিন্তু এখানে সুন্দর করে উল্লেখ করা হয়েছে, সুন্দর করে এখানে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে যদি আমরা চলে যাই, তারপরে আমরা চলে যাব দুটি প্রাণধর্মের প্রতি। আচ্ছা, লাল সালু উপন্যাসের মজিদ এবং খালেক ব্যাপারীর পরিবার ছাড়াও আরেকটি পরিবারের কাহিনী কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে তাহের কাদের এবং হাসুনি মায়েদের যে পরিবার। তো এটা নিয়ে কিন্তু এই যে হাসুনি মায়েদের এবং তাহের কাদেরদের যে পরিবার, সেই পরিবারটা নিয়ে কিন্তু এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে, এবং এই পরিবারটাকেও কিন্তু মজিদ তার কি তার একটা হিংসা পরায়ণ অথবা হচ্ছে তার একটা প্রতিশোধ পরায়ণ যে স্পৃহা, এটার জন্য তিনি একটা পরিবারকে কিন্তু ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। অর্থাৎ তাহের কাদেরের বাবা কিন্তু রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তারপরে আসলে তাদের পরিবারটার কি অবস্থা হয়েছিল এটা নিয়ে পরবর্তীতে আর কোনো কিছু আমরা জানতে পারিনি, তাই না? তো এটা হচ্ছে তাহের কাদের যে পরিবার সম্পর্কে আসলে যে আলোচনা, সেটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে। তো এটা হচ্ছে তোমরা জাস্ট পরীক্ষার আগের দিন রাতে একবার করে চোখ বুলালেই তোমরা পুরো উপন্যাস সম্পর্কে একটা রিভিউ হয়ে যাবে। তোমরা যদি পুরো উপন্যাসটাকে রিভিউ দিতে চাও তাহলে জাস্ট চরিত্রগুলো সম্পর্কে একটু ধারণা রাখবা, তাইলে তোমাদের জন্য এনাফ। তারপরে আমরা চলে যাব আমাদের বহুল প্রত্যাশিত বহুল হচ্ছে আকাঙ্ক্ষিত যে অংশটা, সেটা হচ্ছে আমাদের মূল যে উপন্যাসটা, তাই না? তো আমরা আমাদের মূল উপন্যাসে চলে যাই। তোমরা কি সবাই রেডি? তাহলে আমরা কি মূল উপন্যাস পড়া শুরু করব? আচ্ছা, ঠিক আছে। দেখো, শস্যহীন জনবহুল এই অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোঁয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। ঘরে কিছু নেই, ভাগাভাগি লুটালুটি আর স্থান বিশেষে খুনাখুনি করে সর্বপ্রচেষ্টার শেষ। দৃষ্টি বাহিরের পানে মস্ত নদীটির উপারে জেলার ধারে, জেলার বাইরে প্রদেশেরও হয়তো বা আরো দূরে যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না। জ্বালাময়ী আশা ঘরে হা শূন্য মানে হচ্ছে কি বলতো? ফাঁকা। হাশূন্য থুবরানো নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা। দূরে তাকিয়ে যাদের চোখে আসা জ্বলে তাদের আর তর্স হয় না। দিনমান ক্ষণের সবুর ফাঁসির সামিল, তাই তারা ছোটে। আচ্ছা, এই যে প্রশ্নটা, এটা কিন্তু খ নম্বরে চলে আসে। এখন আমি তোমাদেরকে এতটুকু পর্যন্ত ব্যাখ্যা করে দিচ্ছি। হ্যাঁ, এতটুকু পর্যন্ত কিন্তু তোমাদেরকে আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি। নলি বানিয়ে মানে হচ্ছে তুমি দেখবা যে তারা হচ্ছে ওই যে বাঁশ টাস দিয়ে হচ্ছে এক প্রকার নৌকা বানায় না, এটাকে বলা হচ্ছে কি নলি বানিয়ে। অর্থাৎ এই নৌকার মতো কিছু একটা বানিয়ে তারা ভেসে নদী পার হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটাকে উল্লেখ করা হয়েছে। তো দেখো, যখন একটা আগের দিনের ছবিগুলো তোমরা দেখবা, মুভিগুলো যখন শুরু হয় একটা ছোট্ট করে একটু দৃশ্য দেখায়, একটা ছোট্ট করে দৃশ্যের মধ্যে দেখাচ্ছে, মানে এইখানে এমন একটা দৃশ্য উপস্থাপন করা হয়েছে। এই পুরোটা কিন্তু এখানে কিন্তু আমাদের মূল উপন্যাস এখনো শুরু হয় নাই, অর্থাৎ দৃশ্যটা দেখাচ্ছে। কোথাকার দৃশ্য? ওই যে মধুপুর নামের যে গ্রামটা ছিল, মধুপুর নামের যে গ্রামের ছিল, এই গ্রামের মানুষজন সম্পর্কে তোমাদেরকে একটা কথা বলছিলাম না, যে এখানে বন্যা হওয়ার কারণে, এখানে অধিক বৃষ্টিপাত হওয়ার কারণে সকল মানুষ এখন ছোটাছুটি করতেছে। তারা হচ্ছে নিজেদের বাসস্থল রেখে তারা অন্যত্র চলে যাচ্ছে। কেউ নৌকা দিয়ে চলে যাচ্ছে, কেউ হচ্ছে আবার তাদের বস্তা পুটলি সবকিছু গুছিয়ে তারা সবাই বের হয়ে যাচ্ছে। কেন? কারণ তাদের এখানে বাড়িঘর ডুবে গেছে, তাদের ফসল নষ্ট হয়ে গেছে, তারা সবাই এখানে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এমন একটা চিত্র এখানে ফুটে উঠেছে যে একটা গ্রামের মধ্যে ধরো বন্যা হয়েছে, সেই বন্যার যে পরিস্থিতিটা এইখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে দেখো, এই নলি হচ্ছে তোমার ভেলা টাইপেরই কিছু, ভেলা হচ্ছে কলা গাছ দিয়ে বানায় আর কি, ভেলা, নলি, নৌকা, এগুলো কাইন্ড অফ সিমিলার ওয়ার্ড। তারপরে দেখো, অন্য অঞ্চল থেকে গভীর রাতে যখন ঝিমধারা রেলগাড়ি সর্পিল গতিতে মানে হচ্ছে সাপের যে চলাটা, এটাকে বলা হচ্ছে সর্পিল। সাপ যখন চলে তখন যেটাকে সাপের যে চলন, এটাকে বলা হচ্ছে সর্পিল গতিতে যখন রেলগাড়ি এসে পৌঁছায় এদেশে, তখন হঠাৎ আগাগোড়া তার দীর্ঘ দেহে ঝাঁকুনি লাগে, ঝনঝন করে ওঠে লোহা লক্কর। রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালানো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে ওইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটির সমস্ত চেতনা জেগে সজারু কাটা হয়ে ওঠে।
তো দেখো এখানে তারা কিন্তু সবাই ছুটছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তারা ছুটে তো ছুটে, এই ছুটে শব্দটা তারা আসলে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ সবাই যে জীবিকার তাগিদে অর্থাৎ নিজেদের যান বাঁচানোর জন্য, ক্ষুধা মিটানোর জন্য তারা যে অন্যত্র গমন করছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, এই জিনিসটাকে আসলে বোঝানো হচ্ছে যে তারা ছুটে, তারা কি ছুটে। এই কথাটা কিন্তু খ নম্বর প্রশ্নতে অনেক সময় চলে আসে। তো সেখানে অনেক সময় দেখা যায় যে ওই তাদের যে রেল লাইন ছিল সেই রেল লাইনের মধ্যে হচ্ছে যখন আস্তে আস্তে রাতের মধ্যরাতের দিকে রেল এসে থামে, তখন মানুষ এই রেল গাড়িতে উঠে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য তারা হুড়মুড় খেয়ে পড়ে যায়। রাতের অন্ধকারে তারা কি করে, সেখানে সবাই এমন ভাবে যে মানে তারা ভিড় করে, মনে হয় দূর থেকে দেখলে মনে হয় সজারু, সজারু যেমন দেখতে তোমরা দেখো না এরকম থাকে না সজারুটা, এই যে এরকম কাটা কাটা, ঠিক তেমনই তাদেরকে দেখলেও মনে হয় যে আইরি সজারুর কাটার মতো সবাই একদম এই ইয়েটাকে তারা ঘিরে ফেলে। ঠিক আছে, আচ্ছা দেখো ঝনঝন রাতের অন্ধকারে লণ্ঠন চালানো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে ওইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটির সমস্ত চেতনা জেগে সজারু কাটা হয়ে ওঠে। অর্থাৎ এই যে ট্রেনটা আসছে, এই ট্রেনটাতে সব মানুষ গিয়ে ওঠার জন্য কিন্তু একদম ভিড় জমায়, অর্থাৎ এই যে ট্রেনটার জন্য তাদের যে অপেক্ষাটা, এটাকে বোঝাচ্ছে যে এই যে দৃশ্যটাকে তারা সজারুর কাটার সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো তারপরে আমরা যদি কি, তাছাড়া এদের বহির্মুখ উন্মুক্ততা আগুনের হলকার মতো পুড়িয়ে দেয় দেহ। রেলগাড়ির খুপড়িগুলো থেকে আচমকা জেগে উঠা যাত্রীরা কেউ বা ভয় পেয়ে, কেউ বা অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়। তো দেখা যাচ্ছে তাছাড়া এদের বহির্মুখ উন্মুক্ততা, অর্থাৎ অনেক সময় দেখা যায় না, দেখবা ট্রেনে যখন ভিতরে মানুষ জায়গা হয় না, তারা কিন্তু বাইরের মধ্যেও, ট্রেনের বাইরেও ঝুলে থাকে, দরজায় ঝুলে থাকে, ছাদের উপরে ঝুলে থাকে, ছাদের উপর মানুষ শুয়ে থাকে। এই যে বহির্মুখ উন্মুক্ততা মানে বাহিরে তারা যে খোলামেলা ভাবে একটা ট্রেনের মধ্যে উঠে যায়, সেখানে তাদেরকে দেখলে আগুনের হলকার মতো পুড়িয়ে দেয় দেহ। এদেরকে দেখলে লেখকের মনে হয় মানে তাদের খুব কষ্ট হয়, কারণ এই মানুষগুলো ক্ষুধার্ত, তাদের কোনো খাবার নাই, যাওয়ার জায়গা নাই। এদেরকে দেখলে লেখকের গায়ে মনে হচ্ছে যে একদম আগুনের হলকার মতো, একদম আগুন যখন জ্বলে দেখবা যে চারদিকে ছিটে 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 পড়ে না, এরকম আগুনের হলকার মতো তার দেহের মধ্যে একটা ফিলিংস হয়। তারপরে দেখো কি বলছে, আচ্ছা রেলগাড়ির খুপড়িগুলো থেকে আচমকা জেগে ওঠা যাত্রীরা কেউ বা ভয় পেয়ে, কেউ বা অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায় দেখে আবছা অন্ধকারে ছুটাছুটি করতে থাকা লোকদের। তো ওরা যে যখন ট্রেনের মধ্যে উঠে অর্থাৎ আরেকটা গ্রামে যখন যায়, ওইখানকার মানুষও হচ্ছে আসা শুরু করতেছে, কারণ কারোরই হচ্ছে তেমন কোনো ঠিকানা নাই, সবাই হচ্ছে জীবিকা তাগিদের জন্য অন্যত্র গমন করার জন্য ট্রাই করতেছে। কোথায় যাবে তারা, কিসের এত উন্মুক্ততা, কিসের এত অধীরতা, এই লাইনে যারা নতুন তারা চেয়ে চেয়ে দেখে। তো আসলে যারা এর আগে কখনো তাদের গ্রাম ছেড়ে বাইরে বের হয় নাই, তো তারা যখন দেখে যে সবাই কোথায় যাইতেছে, যখন ধরো আমি হচ্ছে আমার ফ্যামিলির সাথে কোথাও একটা যাচ্ছি, এখন সবাই আরো অনেকে আসতেছে, তখন আমাদের মনে প্রশ্ন আসবে না যে এত মানুষ যাবে কোথায়। অর্থাৎ যারা আসলে এই লাইনে নতুন বলতে বোঝানো হচ্ছে যারা আসলে প্রথমবারের মতো তাদের নিজেদের মাতৃভূমি ত্যাগ করে, অর্থাৎ তাদের জন্মের স্থানটা ত্যাগ করে অন্য জায়গায় যাচ্ছে, তাদের মনে একটাই প্রশ্ন যে আসলে তারা একটু মানে তারা অবাক হয়ে চেয়ে চেয়ে দেখে যে এত মানুষ আসলে যাবেটা কোথায়। ছুটে আর চিৎকার করে গাড়ির এ মাথা থেকে ও মাথা, এতগুলো খুপড়ির মধ্যে কোনটাতে চড়লে কপাল ফাটবে তাই যেন খুঁজে দেখে। কপাল ফাটবে বলতে হচ্ছে অর্থাৎ কোন বগিটাতে একটা ইয়ের মধ্যে, একটা ট্রেনের মধ্যে আসলে কোন বগিতে বসলে ওরা মানে একটু স্বস্তি ফিল করবে, অথবা কোন বগিতে চড়ে গেলে ওরা নিজেদের একটা নতুন জীবন উত্থাপন করতে পারবে, সেটা নিয়ে তারা অনেক বেশি উন্মুক্ত। তা অর্থ কি, উন্মুক্ত মানে হচ্ছে খোলা। ঠিক আছে, উন্মুক্ত শব্দের অর্থ খোলা। ইতিমধ্যে আত্মীয় স্বজন যান পছানের লোক হারিয়ে যায়, কারো জামা ছিঁড়ে, কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে যায়, কারো বা আসল জিনিসটা অর্থাৎ বদনাটা জানা হলে বিদেশে এক পা চলে না, কি করে আলগুছে হারিয়ে যায়। আচ্ছা বলতেছে যে এত মানুষের ভিড়ে অনেক সময় দেখা যায় যে কারো আত্মীয় স্বজন হারায়া যায়। এত মানুষের ভিড়ে তোমরা দেখবা ট্রেন স্টেশনে অনেক মানুষ হারায় যায় না, কেউ কেউ হারিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কারো মাথার টুপি আরেক ধাক্কা লেগে পড়ে আরেকজনের পায়ের নিচে চলে যায়। আবার কারোরও যান পছানের লোক হারিয়ে যায়, অর্থাৎ মানে একদম প্রিয় মানুষও অনেক সময় দেখা যায় হারিয়ে যায়। আবার কারো জামা ছিঁড়ে যায়, কারো টুপি আছে, এটা তো দেখলাম। কারো বা আসল জিনিসটা, এখানে আসল জিনিসটা বলতে এখানে বদনাকে বুঝেছে। তোমরা সবাই বদনা চিনো? বদনা হচ্ছে আমরা হচ্ছে কি করি, তোমার কি বলে এটাকে, কিসের কাজে ব্যবহার করি আমরা, এটা তো গ্রামের ভাষা বলতে পারবো, এখন আমার গ্রামের ভাষার সাথে তো তোমাদের গ্রামের ভাষা মিলবে না। তোমরা সবাই আই থিঙ্ক এখন যেটাকে তোমরা হচ্ছে ইউজ করো আর কি তোমরা।
আচ্ছা এটা কেমনে বোঝাবো তোমাদেরকে, ওয়াশরুমে যেটা থাকে মগের মতো দেখতে, এটাকে বলা হচ্ছে বদনা। তো এটা হচ্ছে আসলে এর আসলে উপন্যাসের আসল জিনিস বদনা। তো বিদেশে দেখো এখানে বলছে কি বদনাটা না হলে বিদেশে এক পা চলে না। তো তুমি যদি অন্য জায়গায় যাও, তোমার কাছে যদি একটা বদনা না থাকে, তো সেখানে বদনা না থাকলে তো তুমি কি করবা, পানিও কালেক্ট করতে পারবা না। আর পানি কালেক্ট না করতে পারলে তোমার যখন পেট চাপবে তখন কি হবে, তুমি কিন্তু ওয়াশরুম করতে পারবা না। তো এই যে ইম্পর্টেন্ট, এই বদনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন বিদেশে যাবা তুমি অথবা অন্যত্র কোনো একটা জায়গায় তুমি গমন করবা, তোমার কাছে একটা বদনা না থাকলে কিন্তু ভীষণ ঝামেলার মধ্যে। এখন না সব জায়গায় ওয়াশরুম পাওয়া যায়, টাকা দিলেই হচ্ছে তোমার যে পাবলিক টয়লেট গুলো ইউজ করা যায়। তখনকার সময় তো এটা ছিল না, তারা নদী থেকে নালা থেকে পানি উঠাইয়ে বদনা দিয়ে পরে কাজ সেরে ফেলতো। তারপরে দেখো হারাবে না কেন, দেহটা গেলেই হয় এমন একটা মনোভাব নিয়ে ছোটাছুটি করলে হারাবেই। তো আসলে এই জিনিসগুলো তো হারানোরই কথা, সবাই নিজের দেহ নিয়েই দৌড়াইতেছে, কখন এই জিনিসগুলো তারা দেখবে। অনেকের অনেক সময় গলায় ঝুলানো তাবিজের থোকাটা ছাড়া দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না শেষ পর্যন্ত। অনেকের আবার দেখা যায় গলার মধ্যে শুধু হচ্ছে তোমার তাবিজটা ঝুলাই রাখছে, যেটা ছাড়া হচ্ছে আর কিছুই দেখা যায় না। আর গলার তাবিজ ছাড়া আর তাদের বস্ত্র থাকে না, কোনো জামা কাপড় থাকে না। তারা অবশ্য বয়সী ছোকরা, বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গেরেটা দিতে শিখে। গিরেটা দিতে শিখে মানে হচ্ছে যে লুঙ্গি পরাটা আর কি। আসলে ওরা হচ্ছে দেখবা, আমি জানি না, আমি তো অনেক আগের গ্রামে থেকে বড় হয়েছি, তো দেখতাম হচ্ছে আমাদের বাসায় যারা কাজ করতে আসতো যে সকল মহিলারা, তো তাদের যে ছেলেপুলেগুলো দেখতাম গলার মধ্যে একটা তাবিজ ঝুলানো থাকতো, আর উর্ধে গেলে একটা ছোট হাফ প্যান্ট টাইপের পরতো অথবা একটা লুঙ্গি প্যাচ দিয়ে আসতো। এই জিনিসটাকে এখানে আসলে ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ এখানে তাদের দারিদ্রতা বোঝাতে। এই যে দেখো এখানে যে এই যে গেরেটা দিতে শিখে বা হচ্ছে তাদের শরীরে একটা তাবিজ ছাড়া আর কোনো বস্ত্র থাকে না, এটা দ্বারা কিন্তু তখনকার মানুষের যে অর্থনৈতিক যে সংকটটা সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। কি ফুটিয়ে তোলা হয়েছে? অর্থনৈতিক সংকটটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা তারপরে দেখো অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু ধৈর্যের সীমা নেই। তার দেহ ঝনঝন করে লোহা লক করে ঝংকারে, উত্তাপ লাগা দেহ কেঁপে কেঁপে উঠে কিন্তু হঠাৎ উঠে ছুটে পালায় না। দেহচ্যুত হয়ে অদূরে অস্পষ্ট আলোয় ইঞ্জিনটা পানি খায় ঠিক মানুষের মতোই, আর অপেক্ষা করে ধৈর্যের কাঁটা নড়ে না। তো ইঞ্জিনেও দেখবা অনেক সময় তেল দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, সবকিছুই কিন্তু এখানে দেওয়া লাগে। আগে সবাই সব জায়গায় বদনা নিয়ে যাইতো কিনা জানি না, তবে এখানে লেখক আসলে তারা যে বদনা নিয়ে যায় নাই এটা বলতে আসলে বুঝাচ্ছে যে তখন মানুষের যান নিয়ে দৌড়ানোরই কোনো সময় নাই, আর তারা বদনাটা কখন নিবে এটাই লেখক বুঝাইতে চাইছে আর কি। আচ্ছা তারপরে দেখো কেনই বা নড়বে। নিশুতি রাতে যে দেশে এসে পৌঁছেছে সেই দেশ এখন অন্ধকারে ঢাকা থাকলেও সে জানে যে রাতে শস্য নেই। বিরান মাঠ, সর ভাঙা পাড় আর বন্যা ভাসানো ক্ষেত, নদী কব্বরেও জমি কম নেই। তো এখানে আসলে রেলগাড়ির যে একটা দৃশ্য, অর্থাৎ এতগুলো মানুষ নিয়ে অজগর সাপের মতো রেলগাড়ি কিন্তু চলছে এবং সে আস্তে আস্তে এখানে যাচ্ছে, গিয়ে একটা গন্তব্য সে অবশেষে পৌঁছেছে। এবং শেষে পৌঁছানোর পর দেখে সেখানে গভীর রাত, যেখানে গভীর রাতের মধ্যে তো এখন এখানে শস্য আছে কিনা, কোনো ফসল আছে কিনা, জমি জমা আছে কিনা, এত কিছু তো আর কিছু দেখা যাবে না। তো এই কথাটাই এখানে বলা হয়েছে। তারপরে দেখো সত্যি শস্য নেই, যা আছে তা যৎ সামান্য, তো খুবই অল্প। শস্যের চেয়ে টপি বেশি, ধর্মের আগাছা বেশি। ভোরবেলায় এত মক্তবে আর্তনাদ উঠে যে মনে হয় এটা ক্ষুধাতালার বিশেষ দেশ। ন্যাংটা ছেলেও আমসিপাড়া পড়ে, গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমুচ্চয়ে চেঁচিয়ে পড়ে। গোফ উঠতে না উঠতেই কোরআনের হাফেজ হয়ে যায় তারা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মুখেও কেমন একটা ভাব জাগে, হাফেজ তার, হ্যাঁ বেহেশতে তাদের স্থান নির্দিষ্ট। তো এখানে আসলে বলতেছে যে কিছু মানুষ এখানে সবাই, যখন আমরা মধুপুরের যে অঞ্চলটার কথা বললাম না, মধুপুর নামক এই গ্রামটাতে আসলে হচ্ছে সবার যে বসবাসটা ছিল, তো লেখক জাস্ট একটু পিছনের দিকে গেছে যে এই যে মানুষগুলো এত ছুটতেছে, এত জায়গায় যাইতেছে, আসলে কেন যাইতেছে? তারা শস্যের জন্য যাইতেছে। তো শস্যের জন্য যখন যাওয়াই লাগবে, তো তিনি একটু আসলে মধুপুরের চিত্রটা সম্পর্কে এখানে একটু ব্যাখ্যা করছে যে মধুপুরে আসলে তেমন কোনো শস্য ছিল না, যা ছিল তা খুবই যৎ সামান্য অল্প ছিল, এবং শস্যের চেয়ে আসলে টুপি বেশি ছিল, অর্থাৎ মানুষ বেশি
বেশি ছিল, অর্থাৎ যতটুকু না ছিল শস্য তার চেয়ে মানুষ ছিল কম এবং ধর্মের আগাছা বেশি ছিল। এটা তো তোমাদেরকে গত ক্লাসে আমি ব্যাখ্যা করে দিয়েছি। ভোরবেলায় এত মক্তবে আর্তনাদ উঠতো যে, অর্থাৎ মক্তবে সবাই এমন ভাবে চিল্লাচিল্লি করতো মনে হইতো একদম খোদা তাআলার এটা আল্লাহর কোনো বিশেষ দেশ হইতে পারে। সবাই একদম ধরো ল্যাংটাকাল থেকে আমসিপাড়া পড়া শুরু করতো, অর্থাৎ কায়দা সিপাড়া, যেটা তোমরা ইসলাম ধর্মাবলম্বী আছো তারা বুঝতেই পারতেছো, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছো। তো এই জিনিসগুলো সবাই পড়তে থাকে এবং গুফ ওঠার আগেই তারা সবাই হাফেজ হয়ে যায়। অর্থাৎ তারা যে ধর্মভীরু, অর্থাৎ ধর্মটাকে যে তারা অনেক ভালোভাবে পালন করে, সেই ঘটনাটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু দেশটা কেমন মরার দেশ, শস্য শূন্য, শস্য যা বা হয় তা জনবহুলতার তুলনায় যত সামান্য, সেই হচ্ছে মুশকিল। এবং তাই খোদার পথে ঘনিষ্ঠ হয়ে আসার চেতনায় যেমন একটা বিশিষ্ট ভাব ফুটে ওঠে, তেমনি না খেতে পেয়ে চোখে আবার কেমন একটা ভাব জাগে। তো বলতেছে এই যে দেশটা, এই দেশটাতে আসলে এই মধুপুর নামক যে দেশটা, এই দেশটার মধ্যে তেমন কোনো শস্য নাই। তো ওরা সবসময় এই আমসিপাড়া হচ্ছে তোমার হাফেজ হওয়ার জন্যই তো লেগে থাকে। তো কেউ তো আর তেমন কোনো শস্য ফলায় না, সবাই আল্লাহর ভয় করতেছে, খোদার ভয় করতেছে। সবাই এত বেশি ধর্মচর্চা করে যে তাদের আসলে পরিশ্রম করতে হবে, শস্য ফলাইতে হবে, সেই জিনিসটা ওদের মধ্যে নাই। তো যখন এই আমসিপাড়া পড়ে তারা হাফেজ হয়ে বাসায় ফিরে এসে দেখে ঘরে খাবার নেই, তখন তাদের মুখটা অনেকটা কি হয়ে যায়, শুকিয়ে যায়। তারপরে দেখো কি বলতেছে। আচ্ছা, তেমনি না খেতে পেয়ে জেগে ওঠে, শীর্ণ দেহ নরম হয়ে ওঠে আর স্বাভাবিক সরুগোলা কেরাতের সময় মধু ছড়ালেও এদিকে দীনতায় আর অসহায়তা ক্ষীণতর হয়ে ওঠে। তাতে দিনকে দিন ব্যথা বেদনা আঁকি বুকি কাটে। শীর্ণ চিবুকের আশেপাশে যে কটা ফিকে দাড়ি মানে হচ্ছে অল্প কিছু খোঁচা খোঁচা দাড়ি থাকে না, সেটা অসংযত দুর্বল্য ঝুলে থাকে, অসম্পূর্ণ দুর্বল্য ঝুলে থাকে। তারপর হচ্ছে তাতে মাহাত্ম্য ফোটাতে চায়, কিন্তু ক্ষুধার্ত চোখের তলে চামড়াটে চোয়ালের দীনতা কি, দীনতা মানে হচ্ছে এখানে দারিদ্রতাকে বুঝাচ্ছে আর কি, বুঝছে না। কেউ কেউ আরো আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়তে যায়, বিদেশে গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কেতাব খতম করে, কিন্তু কেতাবে যে বিদ্য লেখা তা কোনো এক বিগত যুগে চড়াই পড়ে আটকে গেছে। তো এখানে দেখো লেখক আসলে সবাইকে বলতেছে যে এখানকার মানুষ এতটা ধর্মচর্চা করে, এতটা ধর্মভীরু যে তারা সব সময় আসলে কোরআন, তারপরে হচ্ছে তোমার মাদ্রাসা, তারপরে হচ্ছে তোমার এই যে তোমার এই তিলাওয়াতের মাঝখানে তারা থাকে। অনেকে আবার উচ্চ শিক্ষা নেওয়ার জন্য আবার কেউ কেউ গিয়ে হচ্ছে তোমার কোথায় পড়াশোনা করে, আলিয়া মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করে। তো এই জিনিসটা লেখক বোঝাতে চেয়েছেন আসলে সবাই এতটা ধর্মভীরু যে তাদের যে আসলে জীবিকা নির্বাহ করার জন্য তাদের পরিশ্রম করা দরকার, তাদের কাজ করে যে খাইতে হবে, এই জিনিসটা তারা ভাবে না। তো তারা সবসময় এটা ভাবে যে হয়তো পরিশ্রম করলে আল্লাহ এমনি এমনি সবকিছু দিয়ে দিবে। মানে যদি আল্লাহর পথে তারা শুধু কোরআন পড়তে থাকে, নামাজ পড়তে থাকে, হাফেজ হইতে থাকে, তাহলে হয়তো আল্লাহ এমনি দিয়ে দিবে। এটা মানুষের মনে একটা বিশ্বাস ছিল। তাই এরকম দেখবা যে সবাই বলে যে আল্লাহ বলে কি আল্লাহ দিলে, বলে কি তোমার কয়টা ছেলে মেয়ে, তোমার কয়টা ছেলে মেয়ে, বলে আল্লাহ দিলে 11 জন। তো আল্লাহ দিয়েছে এই জন্য 11 জন। তো আল্লাহ বলে কি আল্লাহ দিলে আল্লাহ খাওয়াবে। তো তুমি যদি 11টা সন্তান নিয়ে ঘরের মধ্যে বসে থাকো, আল্লাহ কি তোমাকে আইসা সবকিছু দিয়ে যাবে? অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে তোমার 11টা সন্তানকে খাওয়ানোর জন্য, না হলে তো তোমাকে আল্লাহ দিবে না। আল্লাহ পরিশ্রমকারীকে সে সবসময় সবকিছু দিয়ে থাকে। এখন তুমি যদি 11টা বাচ্চা জন্ম দিয়ে যদি বসে থাকো যে আল্লাহ দিছে আল্লাহ রিজেক্ট দিবে, এটা নিয়ে যদি তুমি বসে থাকো তাহলে কি হবে? হবে না, পরিশ্রম করতে হবে। তো এই জিনিসটাই এখানে আসলে লেখক বুঝাইতে চাইছে যে সবাই এত বেশি ধর্মভীরু যে ক্ষীণতর মানে হচ্ছে একদম ছোট হয়ে আসা, ক্ষীণতর মানে হচ্ছে একদম ছোট হয়ে আসা, এটা বুঝাইছে। চড়া কেটে সে বিদ্যকে এত যুগ অতিক্রম করিয়ে বর্তমান স্রোতের সঙ্গে মিশিয়ে দেবে এমন লোক আবার নেই। অতএব কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো দুরাস্ত কোনো এক অতীতকালের অরণ্যে আর্তনাদ করে। অর্থাৎ লেখক বলতেছে এই যে এত এত বিদ্যা তোমরা অর্জন করতেছো, এই বিদ্যাগুলোকে কাজে লাগিয়ে যে তোমরা আসলে ভালো কিছু করবা, সেটার কোনো লক্ষ্য কারোর মধ্যে ছিল না। কি ছিল? তারা আসলে ওই যে লাউ সেই কদুই ছিল, তারা বছর পর বছর এগুলো মুখস্থ করেই যাইতো এবং আসলে তাদের এই জীবনে এগুলোর কোনো কাজে লাগতো না, তারা কোনো কিছু কাজে লাগাইতে পারতো না। তবু আশা, কত আশা, খোদা তাআলার উপর প্রগাঢ় ভরসা, যেটা তোমাদেরকে বললাম যে এত এত কিছু মুখস্থ করে, এত এত বিদ্যা অর্জন করে ওরা ভাবে যে আল্লাহর উপর ভরসা করে বসে থেকে আল্লাহ হয়তো এমনি সবকিছু দিয়ে দিবে। দিন যায় অন্য এক রঙিন কল্পনায়, কিন্তু ক্ষুধার্ত চোখ, বৈরী ভাবাপন্ন ব্যক্তি সুখ উদাসীন দুনিয়ার পানে চেয়ে চেয়ে আরো ক্ষয়ে আসে। ক্ষুধার এলেমে বুক ভরে না। ক্ষুধার এলেমে মানে হচ্ছে ক্ষুধার যে হচ্ছে তোমার কি বলতো, ক্ষুধা সম্পর্কে যে জ্ঞান, এলেম মানে হচ্ছে জ্ঞান, এই যে ক্ষুধার সম্পর্কে যে জ্ঞান তোমরা অর্জন করছো
করছো সেটা দিয়ে তো আর বুক ভরবে না। এখন সারাদিন যদি তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকো, নফল নামাজ পড়তে থাকো, তাহলে কি তোমার পেট ভরবে? পেট তো আর আমার সেই জিনিসগুলোকে দেখবে না, পেট চাইবে খাবার, তাই না? তো লেখক বলতেছে যে ক্ষুধার এলেমে আসলে ক্ষুধার এই যে জ্ঞানের বই, ক্ষুধার যে কিতাব, সেই সকল কিতাবে আসলে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। মসজিদের বাঁধানো পুকুর পাড়ে চৌকোন পাথরের খণ্ডটার উপর বসে শীতল পানিতে অজু বানায়, টুপিটা খুলে তার গব্বরে ফু দিয়ে তাই সে ঠান্ডা করে আবার পড়ে, কিন্তু শান্তি পায় না। মন থেকে থেকে খাবি খায়, দিগন্তে ঝলসানো রোদের পানে চেয়ে চোখ পড়ে যায়। তো মানুষের যখন আসলে তোমার হচ্ছে অনেক বেশি কষ্ট হয়, যখন ক্ষুধায় তারা একদম মারা যাবে মতো অবস্থা, তখন কি করে তারা গিয়ে হচ্ছে আবার পুকুর পাড়ে গিয়ে অজু করে মাথার টুপিটা খুলে একটু ফু দিয়ে আবার পরে, তারপরে এত কিছু করতেছে, টুপি অজু করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু পেটের ক্ষুধা তো আর যায় না। তারপরে তার কি তো দিগন্তের পানে তারা এক দৃষ্টিতে তাকায় থাকে, অর্থাৎ তাদের উদাসীন দৃষ্টিতে তারা তাকায় থাকে যে তারা এখন কি করবে আসলে। আচ্ছা, তারপরে দেখো মোটামুটি এই পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? বলো আমাকে, বলো এই পর্যন্ত তোমরা মোটামুটি বুঝতে পারছো? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? চৌকোন পাথর মনে হচ্ছে 4 কোণার পাথরের উপর। তোমরা মসজিদে গেলে দেখবা যে যেখানে অজুখানাটা দেওয়া থাকে, অজু করার স্থান, সেখানে দেখবা ছোট ছোট পাথর দেওয়া থাকে, যেখানে বসে বসে তোমরা অজু করে থাকো। আমি ছোটবেলায় মসজিদে গিয়েছি, বাট বড় হওয়ার পর তো আর আসলে ওরকম ভাবে মসজিদে যাওয়া না। তো তখন যে দেখেছি সেটা আমার মনে আছে যে তোমার দেখবা মসজিদের পাড়ে সুন্দর করে 4 কোণার পাথর দেওয়া থাকে, যেখানে বসে সবাই অজু করে, তাই না? ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এরা তাই দেশ ত্যাগ করে। এখন হচ্ছে যেহেতু এদের আর পেট ভরতেছে না, এখানে এত এত কোরআন পড়ে এত এলেম করার পরেও যখন তাদের পেট ভরে না, তখন তারা দেশ ত্যাগ করে চলে যায়। ত্যাগ করে সদল বলে বেরিয়ে ছড়িয়ে পড়ে, নলি বানিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায়, কারখানার শ্রমিক হয়। কেউ কেউ হচ্ছে তোমার মানে তারা কি করে নলি বানিয়ে মানে তোমার কি সাগর পাড়ি দিয়ে অন্য দেশে চলে যায়, অথবা হচ্ছে তোমার জাহাজের খালাসি হয়ে যায়। খালাসি মানে হচ্ছে জাহাজে গিয়ে তারা কাজ করা শুরু করে আর কি, কারখানার শ্রমিক হয়ে যায়, বাসাবাড়ির চাকর হয়ে যায়, দফতরের এটকিনি হয়ে যায়, ছাপাখানার কি মেশিনম্যান হয়ে যায়, ট্যানারিতে চামড়ার লুক হয়ে যায়। তো এই কে কি হয়ে যায় এটা একটু মনে রাখবা, এগুলো অনেক সময় বহুপদী প্রশ্নতে দিয়ে দিতে পারে যে এরা আসলে বের হয়ে পরে কে কি পেশা গ্রহণ করে। এটা বহুপদী প্রশ্ন তো অনেক সময় চলে আসতে পারে। দেশময় কত সহস্র মসজিদ, কিন্তু শহরের মসজিদ, শহরতলির মসজিদ, এমনকি গ্রামে গ্রামে মসজিদগুলো পর্যন্ত আগে থেকে দখল হয়ে আছে। শেষে কেউ কেউ দূর দূরান্তে চলে যায়, হয়তো বাহে মুলুকে, নয়তো মনিদের দেশে। ঠিক আছে? আরে জাহাজের খালাসি মানে কি, তোমার হচ্ছে জাহাজ দেখবা যে অনেকে পাহারা দেয়, জাহাজ পাহারা দেয়, আবার হচ্ছে তোমার জাহাজের মধ্যে শ্রমিকের কাজ করে না, এদেরকেই বুঝাচ্ছে আর কি যে জাহাজের খালাসি হয়ে যায়। ঠিক আছে, এরকম। আচ্ছা, তারপরে দেখো এখানে অনেকে হচ্ছে তোমার কি হয়, মুনিদের দেশে চলে যায়, অনেকে আবার দেউলিয়া টাইপের হয়ে যায়, এইগুলো সহ্য করতে না পারে তারা যেই যার মতো করে চলে যায় দূর দূর গ্রামে। যে গ্রামে পৌঁছাতে হলে কত চড়া পড়া শুষ্ক নদী পেরোতে হয়, মোষের গাড়িতে খড়ের গাদায় ঘুমোতে হয় কত রাত। গারো পাহাড়ে দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল সেখানেও। গারো পাহাড়ের দুর্গম যে অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল সেখানেও। তো এখানে আসলে দেখো, এখানে আসলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে এতগুলো কথা এতক্ষণ ধরে লেখক আমাদেরকে বলতেছে, এতক্ষণ ধরে যে এতগুলো লেখক আমাদেরকে বলতেছে, এর একটাই উদ্দেশ্য যে আসলে দেখো তুমি যেই জায়গাটাতে হচ্ছে তুমি অবস্থান করতেছো, তুমি যেই জায়গাটাতে তুমি কি করতেছো অবস্থান করতেছো, সেই জায়গাটাতে যদি তুমি পরিশ্রম করো, নিজের জমিগুলো যদি ফলানোর চেষ্টা করো, হ্যাঁ, সেই জায়গাটাতেই আসলে দেখা যাবে যে তুমি কিন্তু নিজের জীবিকাটা নির্বাহ করতে পারবা। কিন্তু আমরা নিজের এলাকায় কাজ করতে চাই না, আমরা শহরে এসে কিন্তু আমরা কি করতে পারি, কেরানির কাজ করতে পারি, দারোয়ানের কাজ করতে পারি, নিজের এলাকায় গিয়ে আমরা সেটা করতে পারি না। তো এটাই লেখক এখানে বুঝাতে চাইছে যে আমরা যদি নিজেরা এলাকার মধ্যে যদি নিজেরা পরিশ্রম করে শস্য ফলাইতাম, তাহলে আমাদের এত অভাব থাকতো না, আমাদের অন্যত্র যাইতে হইতো না। আচ্ছা, বাহে মুলুকে মানে হচ্ছে এখানে রংপুর, যে উত্তর অঞ্চলের যে উত্তরবঙ্গকে, আসলে বাহে মুলুকে বলতে এখানে বোঝানো হচ্ছে উত্তরবঙ্গকে আর কি। কেউ কেউ বলতেছে হয়তো কেউ কেউ উত্তরবঙ্গে চলে যায়, উত্তরবঙ্গতে চলে যায়, আবার কেউ কেউ মুনিদের দেশে চলে যায়, অর্থাৎ সিলেটে চলে যায় আর কি।
মুনিদের দেশ বলতে এখানে সিলেটকে বোঝানো হয়েছে। কেউ কেউ আবার সিলেটে, উত্তরবঙ্গ মানে এই যে রংপুর যে অঞ্চলগুলো আছে সেখানে আবার অনেকে চলে যায়। তারপরে দেখো আমরা কি দেখতে পারি, কে কবে বাঁশের মসজিদ করেছিল। তারপরে নিচে আমরা চলে যাই, এক সরকারি কর্মচারী সেখানে হয়তো একদিন পায়ে বুট এঁটে শিকারে যান। আমি বলছিলাম না, তো হচ্ছে সেখানে আসলে আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে এই যে একজন শিকারীর সাথে অথবা একটা সরকারি চাকরিজীবীর সাথে আসলে মসজিদের দেখা হয়। তো এই যে মধুপুর অঞ্চল সম্পর্কে কিন্তু লেখক এতক্ষণ ধরে, এই যে তোমরা কিন্তু একটা জিনিস দেখবা যে মধুপুর অঞ্চল কোথায় অবস্থান হয়েছিল, এটা কিন্তু গারো পাহাড়ে। হ্যাঁ, এই যে গারো পাহাড়ের ওখানে কিন্তু মধুপুর অঞ্চলটা তোমার ছিল, গারো পাহাড়ের যে দুর্গম অঞ্চলে এই জায়গাটাতে। ঠিক আছে, যদি বলে যে মসজিদের আগের গ্রাম কোথায় ছিল, হ্যাঁ সেটা বলবা তোমরা গারো পাহাড়ের অঞ্চলে ছিল, সেটার নাম ছিল মধুপুর। তো এক সরকারি কর্মকর্তারই সেখানে এক বুট এঁটে শিকারে যায়, বাইরে বিদেশি পোশাক, মুখমণ্ডল তার মসৃণ, কিন্তু আসলে ভিতরে সে একজন মুসলমান, কেবল নতুন খোলস পরা নব্য শিক্ষিত সে একজন মুসলমান। সেই দুর্গম অঞ্চলে মিহি কণ্ঠের আজান শুনে চমকে ওঠে। তো এখানে আসলে আমরা দেখতে পাই যে আমরা এখানে দেখতে যাই যে এই জঙ্গলের মধ্যে এই যে তোমার মধুপুর অঞ্চলটার পরে কিন্তু এখন হচ্ছে মসজিদ কোথায় চলে আসছে, মসজিদ কিন্তু গারো পাহাড়ের যে একটা বাঁশের মসজিদ আছে না, এই যে দেখো গারো পাহাড়ের দুর্গম অঞ্চলে বাঁশের একটা মসজিদের কথা বলছে না, এটা কিন্তু জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল। এবং এই মনিদের দেশ বলতে বললাম না, সিলেটকে বোঝানো হয়েছে। তো এখানে দেখো এই বাঁশের মসজিদটা আসলে জঙ্গলের মধ্যে ছিল এবং সেখানে সে সুরেলা কণ্ঠে, মিহি কণ্ঠে আজান দিচ্ছিল। তো তার আজান শুনে সঙ্গে সঙ্গে শিকারের আশাও কিছুটা দমে যায়। পরে মৌলবীর সঙ্গে সাক্ষাৎ, এই মৌলবীটা ছিলই আসলে হচ্ছে আমাদের মজিদ সাহেব। ঠিক আছে, মৌলবীর সাথে তার দেখা হয়ে যায়। আত্মীয় স্বজন ছেড়ে বনবাসে দিন কাটানোর ফলে লোকটার চোখে মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা। আপনার দৌলতখানা শিকারী বলে, আপনার দৌলতখানা বলে শিকারী বলে, নাম শুনে মৌলবীর চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তাছাড়া মুহূর্তে ক্ষুধার দুনিয়া চোখের সামনে অলোকিত হয়ে ওঠে। শিকারীও পাল্টা প্রশ্ন করে। বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ মৌলবীর মনে স্মৃতি জাগে। তখন আসলে যখন এই মজিদ যখন হচ্ছে মানে ওই শিকারীকে দেখতে পায়, দেখার পরে বলে যে আপনার বাড়ি কোথায়, সে হচ্ছে প্রশ্ন করে যে আপনার বাড়ি কোথায়। দৌলতখানা মানে হচ্ছে তার ঘর বাড়ি কোথায় বা সে কোথেকে আসে, যেহেতু বাইরে হচ্ছে সে হ্যান্ডসাম, হ্যাঁ অন্যরকম পোশাক আশাক পরে আছে, যে জন্য সে কি ইংরেজ নাকি হচ্ছে সে মুসলমান এটা বোঝা যাচ্ছিল না। তখন আসলে যখন তাদের দেখা হয়, সে হচ্ছে কি করে, সে জিজ্ঞেস করে আপনার দৌলতখানা মানে আপনার বাড়ি কোথায়, এবং সে একটু অবাক হয়ে যায়। অবাক হয়ে যাওয়ার পর তখন শিকারী বলে যে তার বাড়ি কোথায়, এবং শিকারীও আবার পাল্টা প্রশ্ন করে যে আপনার বাড়ি কোথায়। তখন এই মৌলবীর কথার উত্তর দিতে গিয়ে আসলে আমরা এখানে কি দেখতে পাই যে তার মনের মধ্যে একটা স্মৃতি জাগে, কিন্তু সংযত হয়ে বলে এধারে লোকদের মধ্যে খোদাতালার আলোর অভাব, লোকগুলো অশিক্ষিত কাফের, তাই এদের মধ্যে আলো ছড়াতে এসেছে। বলে না যে দেশে শস্য নেই, দেশে নিরন্তর টানাটানি মরার খরা। অর্থাৎ এখানে বলতেছে যে যখন ওই চাকরিজীবী লোকটা তাকে জিজ্ঞেস করলো যে আপনার বাড়ি কোথায়, তখন সে উত্তর দিল যে আমার বাড়ি হচ্ছে মানে সে তার বাড়ি কোথায় এটা না বলে সে বলল যে আসলে এখানকার মানুষ হচ্ছে ধর্মকর্ম মানে না, তাদের মধ্যে ধর্মের জ্ঞান কম, তো এখানে তাদের মধ্যে আমি ধর্মের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আসছি, কিন্তু তার বাড়ি কোথায় এটা কিন্তু সে বলে নাই। দূর জঙ্গলে বাঘ ডাকে, দূর জঙ্গলে কি ডাকে এটা মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউ প্রশ্নতে পরীক্ষায় চলে আসে। দূর জঙ্গলে বাঘ ডাকে, এটা মনে রাখবা, বাঘ ডাকে। কচিত কখনো হাতিও দাবড়ে কুদে নেমে আসে, কখনো কখনো আবার মাঝে মাঝে দেখা যায় হাতিও বনের মধ্যে নেমে আসে, কিন্তু দিনে 5-7 বার দীর্ঘ শালগাছ ছাড়িয়ে একটা ক্ষীণ গলা জাগে মৌলবীর গলা। তাহলে 5 থেকে 7 বার হচ্ছে এখানে আমরা দেখি যে মৌলবীর গলা আসলে এখানে ক্ষীণভাবে জেগে ওঠে, অর্থাৎ তিনি আজান দেয়, যে 5 ওয়াক্ত হতে আজান দেয়, তারপরে সে কোরআন তেলাওয়াত করে। বুনো ভারী হাওয়ায় তার হালকা কোগাছে দাড়ি উড়ে এবং গভীর রাতে হয়তো চোখের কোণটা চকচক করে উঠে বাড়ির ভিটেটার জন্য। তো এখানে আসলে মসজিদের সম্পর্কে বলা হয়েছে, সে হচ্ছে 5 বার করে আজান দেয়, কোরআন তেলাওয়াত করে। এই মসজিদের মধ্যে আর কি ওই বাঁশের যে মসজিদটা ছিল এটার মধ্যেই তার বসবাস, এবং তার এই যে দাড়ি উঠতেছে তার একটা চিত্র এখানে বলছে, মাঝে মাঝে তার বাড়ির কথাও একটু মনে পড়ে। তারপরে দেখো কিন্তু
সেটা শিকারীর কল্পনা। আস্তানায় ফিরে এসে বন্দুকের নল সাফ করতে করতে শিকারী কল্পনা করে সে কথা, তবে নতুন এক আলোর ঝলকে মৌলবীর চোখ যে দীপ্ত হয়ে ওঠে সে কথা জানে না, ভাবতেও পারে না। একদিন শ্রাবণের শেষাশেষি নিরাপ পড়েছে, অর্থাৎ একদম শ্রাবণ মাসের একদম শেষ সময়ে একদম জনশূন্য হয়ে পড়া আর কি, নিরাপ পড়েছে। হাওয়া শূন্য স্তব্ধতায় মাঠ প্রান্তর আর বিস্তৃত ধান খেতে নিথর, কোথাও একটু কম্পন নাই, আকাশে মেঘ নাই, তামাটে নীলাভ রং দিগন্ত পর্যন্ত স্থির হয়ে আছে। এমনই দিনে লোকেরা ধান খেতে নৌকা দিয়ে বেরোয়। তাহলে কোন সময় লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বের হয়? যখন হচ্ছে একদম শ্রাবণের শেষাশেষি নিরাপ পড়ে যায়, ঠিক আছে? তখন ডিঙ্গিতে দুই একজন, ডিঙ্গিতে মানে নৌকায় দুই একজন করে, সঙ্গে কুচ আর জুতি, আমরা জানি এগুলো হচ্ছে মাছ ধরার যন্ত্র, তাই না? মাছ ধরার যন্ত্র। নিস্তব্ধ ধান খেতের প্রকারও নিস্তব্ধতা, কোথাও একটা কাক আর্তনাদ করে উঠলে মনে হয় আকাশটা বুঝি চটের মতো চিড়ে গেল। তো এটাও কিন্তু সবটা দৃশ্য বর্ণনা, যে সেখানে কি রকম একটা দৃশ্য, আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করেছি, সেইখানকার দৃশ্যটা কেমন সেটা ব্যাখ্যা করা হচ্ছে। ওকে, আচ্ছা। নিথর মানে হচ্ছে একদম শক্তি নাই, একদম দুর্বল যেটাকে বলতেছে আর কি। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা চিড়ে গেল। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়, ঢেউ হয় না, শব্দ হয় না, গলুয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে একজন, চোখ ধারালো দৃষ্টি, ধানের ফাঁকে ফাঁকে সাপের সর্পিল সূক্ষ্ম গতিতে সে দৃষ্টি একে বেঁকে থাকে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে কে কারা, কেউ একজন বা দুজন তারা হচ্ছে মাছ ধরার চেষ্টা করতেছে, এবং ধানের ফাঁকে ফাঁকে তারা ধান গাছের, হয়তো ওইখানে বর্ষার পানি চলে আসছে এবং ধান গাছের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালাইতেছে, এবং তারা যেন শব্দ না হয় তারা হচ্ছে মাছ ধরার চেষ্টা করতেছে, তাই না? চোখ ধারালো দৃষ্টি তাদের হচ্ছে, সেখানে তারা মাছ ধরার চেষ্টা করতেছে। বিস্তৃত ধান ক্ষেতের এক প্রান্তে তাহের এবং কাদেরও আছে, অর্থাৎ এই যে তাহের এবং কাদের কি করতেছিল, ওই যে বলছিলাম না তারা হচ্ছে মাছ ধরতেছিল। তাহের দাঁড়িয়ে সামনে, তাহলে তাহের কোথায় দাঁড়িয়েছিল? তাহের কিন্তু নৌকার সামনে দাঁড়ায় ছিল, আর চোখে তার তেমনি শিকারের সুচাগ্র একাগ্রতায়। তাহলে চোখে কার সুচাগ্র একাগ্রতা, এটা হবে তাহেরের, এটা কিন্তু কাদেরের না। পেছনে তেমনি মূর্তির মতো দাঁড়িয়ে বসে আছে কে বলতো? বসে আছে কিন্তু কাদের, ভাইয়ের ইশারার অপেক্ষায় থাকে। দাঁড় বাইছে, দাঁড় মানে হচ্ছে নৌকা, সে নৌকা বাইতেছে, হ্যাঁ, কিন্তু এমন কৌশলে যে মনে হয় নিচে পানি নয় তুলু। তো সে আস্তে আস্তে হচ্ছে তোমার হচ্ছে তোমার ওই যে গলুই, চিনো না? গলুই হচ্ছে তোমার, আচ্ছা গলুইটা যেন কোথায় ছিল? শিকারের হচ্ছে সুকাগ্র ইয়েটা, আচ্ছা গলুইটা কুজ্জুতি নিষ্পদ, কোথাও একটা আটতলা মনে হয় চটির মতো বকে বকে নৌকা চালায়। গলুয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে একজন, চোখ দাঁড়ালো দৃষ্টি। গলুয়ে মানে হচ্ছে নৌকার যে তোমার একদম মাথার অংশটা আর কি, এটাকে বলতেছে আর কি। একজন দাঁড়ায় আছে যে গলুই নিয়ে, সে হচ্ছে তোমার ওই যে মাছ শিকার করার জন্য বর্ষা থাকে না, এই টাইপের কিছু একটা নিয়ে সে দাঁড়ায় আছে, এটা বলতেছে। হঠাৎ তাহের ঈষৎ কেঁপে ওঠে। ঈষৎ কেঁপে ওঠে? তাহের সে ঈষৎ মানে হচ্ছে হালকা একটু কেঁপে ওঠে। হঠাৎ তার ঈষৎ কেঁপে ওঠে, মুহূর্ত শক্ত হয়ে যায়। সামনের পানি চেয়ে থাকে, পেছনে আঙ্গুল দিয়ে ইশারা করে, সামনে বায়ে, একটু বায়ে কটা শীষ নড়ছে, নিরাগ পড়া বিস্তৃত ও যে ধান খেতে কেমন স্পষ্ট দেখায় সে নড়া, আরো বায়ে, সাবধানে, আস্তে। তাহেরের আঙ্গুল অদ্ভুত ক্ষিপ্রতায় এসব নির্দেশ দেয়। অর্থাৎ এই যে মাছ ধরার সময় দেখবা যে, হ্যাঁ সানজিদুল, এখন বুঝি নাই কি বলছো আপু? এত ফাট পরান কোন মাগো, এটা আবার কেমন ধরনের কথা? মানে তুমি কি বলতে চাচ্ছ আপু তো ফাস্ট পড়ান কেন? তোমার কি উপন্যাসটা 2 লাইনের গল্প মনে হচ্ছে? এটা বিশাল বড় একটা উপন্যাস, বাট যতটুকুর মধ্যে তোমাকে পুরো গল্পটা আসলে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি এখানে। এখন তো লাইন বাই লাইন আমি তোমাদেরকে ধরায় পড়াইতেছি। এখন যদি তোমরা মনে করো যে গদ্যের মতো করে লাইন বাই লাইন ব্যাখ্যা করবো, কারণ এগুলো তো সহজ সহজ লাইন, এগুলো তো সাধু ভাষায় লেখা না যে তোমরা বুঝবা না। আর যেটা বুঝতেছো না তোমরা তো কমেন্ট করতেছো, সেটাই তো আমি তোমাদের কমেন্টের রিপ্লাইও দিতেছি। এখন তোমরা যদি বলো এক লাইন করে পড়ায়, তাহলে এটা আমাকে এই পুরো উপন্যাস পড়াইতে আমার 1 মাস টাইম লাগবে। আর তোমরা যদি 1 মাস টাইম দাও তাহলে আমার কোনো প্যারা নাই, কিন্তু এগুলো তো সব চলিত ভাষায় লেখা, তোমরা তো নর্মালি বুঝতেই পারতেছো। যেটা বুঝতেছো না সেটা তো আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তাই না? আচ্ছা, তারপরে দেখো এই যে কেউ বলতেছে ফাস্ট পড়ান, কেউ বলতেছে আবার আস্তে পড়ান, হাই কপাল। তারপর
তারপরে দেখো এখন হচ্ছে এখানে আমরা একটা মাছ ধরার দৃশ্য দেখতে পাচ্ছি, অর্থাৎ এক ভাই সামনে দাঁড়িয়ে সে কোচ দিয়ে মাছ ধরতেছে। তো সে হয়তো তার সামনে একটা মাছ শিকারী মাছ পেয়েছে এবং তার ভাইকে সে ইশারা দিচ্ছে যে তুমি একটু বায়ে যাও, তুমি একটু ডানে যাও, একটু আস্তে চালাও, মানে এইভাবে করে সে দিক নির্দেশনা দিতেছে। ততক্ষণে সে পাশ থেকে আলগুছে কোচটা তুলে নিতে একটু শব্দ হয়নি তার প্রমাণ ধানের শীষ এখনো ওখানে নড়ছে। তারপর কয়েকটা নিঃশ্বাসরুদ্ধ মুহূর্ত দূরে যে কটা নৌকা ধান ক্ষেত্রের ফাঁকে ফাঁকে এমনই নিঃশব্দে ভাসছিল সেগুলো থেমে যায়। লোকেরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ধনুকের মতো টান হয়ে ওঠা তাহেরের কালো দেহটির পানে। তারপর দেখে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো সেই কালো দেহের ঊর্ধ্বাংশ কেঁপে উঠলো, তীরের মতো বেরিয়ে গেল একটা কুচ সঝাক, অর্থাৎ সে একটা মাছ ধরে ফেলছে। অর্থাৎ এখানে যে তার মাছ ধরার যে দৃশ্যটা লেখক এটা দেখো একটা মুভির মধ্যে, একটা মুভির সিনের মধ্যে মাছ ধরার দৃশ্যটাকে যেভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা যায় লেখার মাধ্যমে কিন্তু সেই জিনিসটা তোমাদেরকে বোঝানোটা কঠিন। অর্থাৎ এখানে আসলে মাছ ধরতে গিয়ে তাহেরের চেহারার কি ধরনের পরিবর্তন হচ্ছে, তার শরীরের গঠন নিয়ে এখানে কথা বলা হচ্ছে, তার যে মানে মাছটাকে শিকার করার জন্য তার যে একটা রূপ, চেহারার রূপ, সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে তুলতেছে লেখক। তো এই জিনিসগুলো যদি হয়তো কোনো মুভির দৃশ্য হইতো তাহলে তোমরা সুন্দর করে সেই জিনিসটা আরো বেশি ভালো করে বুঝতে পারতা। তো আমরা এতটুকু পর্যন্ত এই বুঝতে পারি যে আসলে সে যে মাছ ধরতেছে, মাছ ধরতে গিয়ে তার যে শারীরিক অঙ্গভঙ্গি হচ্ছে এবং তার মধ্যে যে সকল পরিবর্তন দেখা দিচ্ছে এবং সে মাছ শিকার করতে পেরেছে, বাকি নৌকায় যারা ছিল তারাও অবাক দৃষ্টি হয়ে তাকিয়েছে, এই ব্যাপারগুলো এখানে ফুটিয়ে তুলেছে। আচ্ছা তারপরে দেখো, তারপর আমরা নিচে চলে যাই। আচ্ছা একটু পরে একটা বৃহৎ রুই মুখ হা করে ভেসে উঠেছে, যে ছড়াক করে সে কি করলো, তার হাতের ভিতরে যে কোচটা ছিল অর্থাৎ একটা বড়শি টাইপের এরকম থাকে না, এরকম হচ্ছে তোমার থাকে, তো এটা হচ্ছে সে বসায় দেয় এবং বসায় হচ্ছে একটা রুই মাছ সে ধরে ফেলে। এই রুই মাছটাকে পরে সে শিকার করে। আবার নৌকা চলে ধীরে ধীরে সন্তর্পণে, অর্থাৎ আস্তে আস্তে সাপের গতিতে। এরকম ঘুরতে ঘুরতে তাহেরদের নৌকা মতিগঞ্জের সড়কটার কাছে এসে পৌঁছে। এটা এমসিকিউতে চলে আসবে, কোথায় এসে পৌঁছায়, মতিগঞ্জের সড়কের পাশে এসে এটা পৌঁছে যায়। কাদের পিছনে বসে তেমনি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে তাহেরের পানে তার আঙ্গুলের ইশারার জন্য। হঠাৎ এক সময় দেখে তাহের সড়কের পানে চেয়ে কি যেন একটা দেখছে, চোখে বিস্ময়ের ভাব, সেও সেদিকে তাকায়, দেখে মতিগঞ্জের সড়কের উপরে একটি অপরিচিত লোক আকাশের পানে দাঁড়িয়ে পানে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। যেটা তোমাদেরকে বলছিলাম যে ওরা যখন মাছ ধরতেছিল, তো মাছ ধরার পর হচ্ছে ওরা হঠাৎ করে দেখতে পায় যে একটা লোক হঠাৎ করে তারা দেখে যে একটা লোক হচ্ছে কি করতেছে, তোমার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মধ্যে হাত উপরে তুলে সে মুনাজাতের দৃষ্টিতে তাকে মুনাজাতের একটা ভঙ্গিতে দাঁড়িয়ে সে হচ্ছে বসে সে নামাজ পড়তেছে। তো এটা হচ্ছে কে দেখতে পায়, তাহের এবং কাদের, তারা দুই ভাই দেখতে পায়। ঠিক আছে, মুহূর্তের পর মুহূর্ত কাটে। আচ্ছা দাঁড়িয়ে আছে শীর্ণ মুখে কগাছে দাড়ি, চোখ নিমিলিত। এখানে তাহলে এখানে কি হিসাবে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এখানে মজিদকে দেখতে পাচ্ছি যার মুখে কগাছে দাড়ি এবং চোখ তার নিমিলিত, অর্থাৎ চোখ তার বন্ধ হয়ে আছে। নিমিলিত হয়ে আছে মানে মুনাজাতের দৃষ্টিতে তার চোখ বন্ধ হয়ে আছে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, লোকটির চেতনা নেই। নিরাক পড়া আকাশ যেন, নিরাক পড়া মানে হচ্ছে একদম স্তব্ধ যে দুপুরটা, সে দুপুর পড়ার সময় সে দুপুরবেলা আকাশ তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছে। কি করেছে, তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছে। অর্থাৎ সে এমন ভাবে হাত তুলে রাস্তার মাঝখানে দোয়া পড়তেছিল, এমন ভাবে হাত তুলে সে রাস্তার মাঝখানে দোয়া পড়তেছিল যে এই যে রোদ তার উপর দিয়ে যাচ্ছে, তার ভিতর বিন্দু মাত্র কোনো পরিবর্তন দেখা দিচ্ছিল না। এটা কিভাবে, এটা কে দেখে, এটা হচ্ছে মজিদ, তাহের এবং কাদের কাকে দেখতে পায়, মজিদকে দেখতে পায়। ঠিক আছে, আচ্ছা কাদের আর তাহের অবাক হয়ে চেয়ে চেয়ে দেখে, মাছকে সতর্ক করে দেবার ভয়ে কথা হয় না, কিন্তু পাশেই একবার ধানের শীষ স্পষ্টভাবে নড়ে ওঠে, ঈষৎ আওয়াজও হয়, সেদিকে তাদের দৃষ্টি দেয়। তো ওরা দুজন হচ্ছে একদম অবাক হয়ে তারা তাকিয়েছে যে রাস্তার মাঝখানে এইভাবে কে নামাজ পড়তেছে। এরা হচ্ছে তারা কি হয়েছে, তারা হচ্ছে একদম অবাক হয়ে দাঁড়ায় আছে। এক সময় কি করে, এক সময় লোকটার মোনাজাতটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এক সময় কি হয়, লোকটির মোনাজাত শেষ করে কিছুক্ষণ কি ভেবে ঝাট করে পাশে নামিয়ে রাখা পুটলিটা তুলে নেয়, তারপর বড় বড় পা ফেলে উত্তর দিকে হাঁটতে থাকে। কোথায় হাঁটতে থাকে এটা মনে রাখবা, উত্তর দিকে। মতিগঞ্জের সড়কে আসার পর পরবর্তীতে মজিদ কোন দিকে যাইতে থাকে, উত্তর দিকে যাইতে থাকে। উত্তর দিকে খানিকটা এগিয়েই মোহাব্বতনগর গ্রাম। তাহলে মতিগঞ্জের সড়ক থেকে কোন দিকে মোহাব্বতনগর গ্রাম, এটা কিন্তু পরীক্ষায় চলে আসে এই এমসিকিউটা, সবাই একটু সাথে
সাথে সাথে অ্যান্সার করি। মতিগঞ্জের সড়ক থেকে উত্তর দিকে হচ্ছে মোহাম্মদনগরের গ্রাম এবং সেখানেই তাহের এবং কাদেরের বাড়ি, সেখানেই আমরা দেখি তাহের এবং কাদেরের বাড়ি। তারপরে দেখো অপরাহ্নের দিকে মাছ দিয়ে দুই ভাই বাড়ি ফিরে খালেক ব্যাপারীর ঘরে কেমন একটা জটলা দেখে। তো খালেক ব্যাপারী তো আমরা চিনি তাই না, খালেক ব্যাপারীকে আমরা চিনি না, আমরা তো চিনি। খালেক ব্যাপারী হচ্ছে ওই যে গ্রামের একজন মাতব্বর ছিলেন তিনি। তো তাহের এবং কাদের যখন বাড়িতে যায় অর্থাৎ খালেক ব্যাপারীর বাড়ির পাশেই হচ্ছে, খালেক ব্যাপারীর বাড়ির পাশেই হচ্ছে আমরা কার বাড়ি দেখতে পাই, বুঝতে পাই যে এই পাশেই হচ্ছে তাহের এবং কাদেরের বাড়ি। কার বাড়ি? তাহের এবং কাদেরের বাড়ি। খালেক ব্যাপারীর বাড়ির পাশেই হচ্ছে তাহের এবং কাদেরের বাড়ি। তো ওরা যখন বাড়ি যায়, বাড়িতে যাওয়ার পথে দেখে যে যখন এই যে বাড়ি ফিরে তখন থেকে খালেক ব্যাপারীর বাড়ির ঘরে কেমন একটা জটলা পাকায় আছে, সেখানে গ্রামের লোকের আছে, তাদের বাপও আছে, অর্থাৎ তাহের এবং কাদেরের যে বাবা তার সে ওই বৃদ্ধ লোকটাও এখানে আছে। সকলের কেমন গভীর ভাব, সবার মুখ চিন্তায় নত, ভিতরে উকি মেরে দেখে একটু আলগা হয়ে বসে আছে সেই লোকটা, যে লোকটাকে তারা নৌকা থেকে মতিগঞ্জের সড়কের দিকে উপর তখন যাকে মুনাজাত করতে দেখেছিল। তো ওই যে তাহের কাদেরের বাড়িতে যে লোকটাকে তারা হচ্ছে জটলা, কি জটলা হচ্ছে যখন অনেকগুলো মানুষ একসাথে একটা জায়গায় তোমার কি থাকে জমা হয়ে থাকে, সেটাকে গ্রামের ভাষায় অর্থাৎ আঞ্চলিক ভাষায় জটলা বলা হয়ে থাকে। তারপরে দেখো রোগা লোক, বয়সের ধারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, হ্যাঁ চোখ বুজে আছে, কোটারাগত নিমিলিত সেই চোখে একটু কম্পন নেই। তো এখানে আসলে তাহের এবং কাদের যখন আসে, আচ্ছা তো একটু কম্পন নেই। তাহের এবং কাদের যখন বাড়িতে আসে তারা দেখতে পায় খালেক ব্যাপারীর বাড়ির উঠোনে আসলে ঘরের মধ্যে একটা হচ্ছে জটলা পাকায় আছে, অনেক মানুষজন চলে আসছে এবং সেখানে তারা উকি মেরে দেখতে পারে হচ্ছে ওই যেই লোকটাকে তারা মতিগঞ্জ সড়কে দেখে আসছিল। এভাবেই মজিদের প্রবেশ হলো মোহাম্মদনগর গ্রামে। আমরা এতক্ষণে সে আসল ব্যক্তিটার নাম জানতে পারলাম। এভাবেই আসলে নাটকীয় ভাবে মজিদের প্রবেশ হলো মোহাম্মদনগর গ্রামে। প্রবেশটা নাটকীয় হয়েছে সন্দেহ নেই, কিন্তু গ্রামের লোকেরা নাটকের পক্ষপাতী। সরাসরি মতিগঞ্জের সড়ক দিয়ে যে গ্রামে এসে ঢুকবে তার চেয়ে বেশি পছন্দ হবে তাকে যে বিলটার বড় অসুধ গাছ থেকে নেমে আসবে। মজিদের আগমনটা তেমনি চমকপ্রদ এই জন্য যে তার আগমন মুহূর্তে সমগ্র গ্রামকে একদম চমকে দিয়েছে। শুধু তাই না, গ্রামবাসী নির্বুদ্ধিতা সম্পর্কে তাদের সচেতন করে দেয়, অনুশোচনায় জর্জরিত করে দেয় তাদের অন্তর। ঠিক আছে, আচ্ছা ওই ওয়ার্ডটা কোথায় দেখলা তোমরা? কোটরাগত নিমিলিত চোখ, অর্থাৎ তার এই দেখবা কিছু মানুষের চোখ থাকে যে একটু চোখের মানে একটু ভিতরের দিকে, যেমন দেখবা আমার চোখটাই যদি তুমি দেখো, আমি আমার মায়ের চোখ পেয়েছি, আমার মায়ের চোখটা হচ্ছে এই যে আমাদের এই যে ব্রুটা থেকে কিছুটা অংশ একটু ভিতরের দিকে, অর্থাৎ আমরা বলি না চোখের কোটরা, এই জিনিসটাকে বলে থাকি আমরা চোখের কোটরা, অর্থাৎ সেই মসজিদের চোখটাও একটু ভিতরের দিকে ছিল, হ্যাঁ এটাকে কোটরা বলতেছে। এবং তার চোখটা একটু মানে সে বুজে রেখেছিল আর কি, অর্থাৎ নিমিলিত ছিল, অর্থাৎ একটু বন্ধ টাইপের ছিল, তার চোখগুলা ছিল একটু ভিতরের দিকে এবং একটু ছোট ছোট টাইপের, এটাই বুঝাইতেছে যে কোটরাগত নিমিলিত। ওকে, বুঝতে পারছো সাদিয়া? আই থিঙ্ক বুঝতে পারছো। আচ্ছা তারপরে দেখো পক্ষপাতী মোটামুটি আমরা চমকপ্রদ এই জন্য মুহূর্তে গ্রামকে সে চমকে দেয়। তো এই জায়গাটাতে আসলে কি দেখো, এই জায়গাটাতে দেখো যে আসলে সে যে গ্রামটার মধ্যে এসে পৌঁছাইছে এই গ্রামের মানুষও মোটামুটি হচ্ছে এই তোমার নাটকীয়তা একটু পছন্দ করে। তুমি দেখবা গ্রামের মানুষজন একটু আড্ডা দিতে এবং হচ্ছে তারা কোনো আকস্মিক ঘটনা শোনার জন্য তারা অনেক আগ্রহ প্রকাশ করে। তো তারা বলতেছে যে একটা মানুষ সোজাসুজি গ্রামে প্রবেশ করলে যতটা না তারা অবাক হবে, ধরো একটা অসৎ গাছ থেকে একটা বট গাছ থেকে যদি একটা মানুষ নেমে আসে তারা আরো বেশি অবাক হবে, অর্থাৎ তারা একটু কৌতূহল প্রিয়। ঠিক তেমনি এই জিনিসটাকেই হচ্ছে এখানে মজিদ কাজে লাগাইছে, অর্থাৎ সে এমন নাটকীয় ভাবে এই গ্রামের মধ্যে তার প্রবেশ হয়েছে, অর্থাৎ মানুষ এখানে সবাই তাকে দেখে অবাক হয়ে গেছে এবং অনেকটা কনফিউজড হয়ে গেছে। আচ্ছা তারপরে দেখো শীর্ণ লোকটি চিৎকার করে গালাগাল করে লোকদের, খালেক ব্যাপারী এবং মাতব্বর রেহান আলীও সেখানে ছিল। তাহলে কে ছিল? খালেক ব্যাপারীর সাথে আরো একজন লোক ছিল যার নাম ছিল মাতব্বর রেহান আলী। জুয়ান মদ্য কালু মতি তারাও ছিল। তাহলে কে কে ছিল? জুয়ান মদ্য কালু মতি তারাও ছিল। তো এইখানে আরেকটা চরিত্র এই যে কালু মতি মদ্য এরা হচ্ছে ছিল জুয়ান পোলাপান, অর্থাৎ হচ্ছে তারা হচ্ছে ইয়াং জেনারেশন আর কি,
তারা ছিল একটু ইয়াং টাইপের। তো ইয়াং পোলাপান যে মদ্য, কালু এবং মতি, এই তিনজনও কিন্তু এখানে ছিল। কিন্তু লজ্জায় তাদের মাথা হেট হয়ে আছে। হেট হয়ে থাকা মানে হচ্ছে নিচু হয়ে থাকা, লজ্জায় একদম তাদের মাথা নিচু হয়ে আছে। নবাগত লোকটির কোটরাগত চোখে আগুন। তো ওই কোটরাগত চোখগুলো, অর্থাৎ তার চোখ সম্পর্কে, তার চোখগুলো যে একটু ভিতরের দিকে, এটা সম্পর্কে বলছে আর কি। আপনারা জাহেল, বেএলেম, আনপারা, মুদাসসির পীরের মাজারকে আপনারা এমন করে ফেলে রাখিছেন। এখন হচ্ছে আমরা দেখবো আসলে ডায়ালগের দিকে আমরা চলে যাব, ঠিক আছে। আমরা কিন্তু এখন মোটামুটি মূল যে উপন্যাস, সেই উপন্যাসের মধ্যে প্রবেশ করেছি। কি করেছি? মূল উপন্যাসের মধ্যে আমরা প্রবেশ করেছি, ঠিক আছে। দেখো, আপনারা জাহেল, বেএলেম, আনপারা, মুদাসসির পীরের মাজারকে আপনারা এমন করে ফেলে রাখছেন। হ্যাঁ, অসুস্থ গাছ কি? অসৎ গাছ কি? অসৎ গাছ মানে একটা বৃক্ষ, এটা একটা বট বৃক্ষ, মানে বড় বড় বট গাছ যেরকম দেখতে, ঠিক সেরকমই দেখতে একটা গাছের নাম হচ্ছে অসৎ বৃক্ষ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, গ্রাম থেকে একটু বাইরে একটা বৃক্ষকে, তো এখানে তোমরা একটু দেখবা যে মুদাসসির পীর, এই যে পীরের কবরের কথা এখানে আসলে, যে পীরের মাজারের কথা বলছে, সেই পীরের নাম কিন্তু ছিল মুদাসসির পীর। অর্থাৎ এই মুদাসসির শব্দের অর্থ হচ্ছে নামহীন। মুদাসসির শব্দটার অর্থ কিন্তু নামহীন, এটা তোমরা মনে রাখবা। তো এই মুদাসসির পীরের মাজারের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। গ্রাম থেকে একটু বাইরে একটা বৃহৎ বাঁশঝাড়। তাহলে বৃহৎ এই বাঁশঝাড়টা কোথায়? গ্রাম থেকে একটু বাইরে। মোটা সুতা হলদে তার পুরি। সেই বাঁশঝাড়ের কগজ ওধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা, যেন একদিন কার বাগান ছিল সেখানে। তারই একধারে টাল খাওয়া ভাঙা এক প্রাচীন কবর। এই যে পুকুর পাড়েই কিন্তু একটা কবর ছিল আর কি। ছোট ছোট ইটগুলো বিবর্ণ শ্যাওলায় সবুজ, যুগ যুগের হাওয়ায় কালচে। ভেতরে সুরঙ্গের মতো শিয়ালের বাসা হইতে পারে। এই সুরঙ্গের মধ্যে কিসের বাসা হইতে পারে? শিয়ালের বাসা হইতে পারে। ওরা কি করে জানবে যে এটা মুদাসসির পীরের মাজার? তো এখানে আসলে এই নাটকীয় ভাবে যখন হচ্ছে তোমার মজিদের এই গ্রামে প্রবেশ হয় এবং সে সবাইকে গালাগালি করতে থাকে, আপনারা হচ্ছেন বেএলেম, অর্থাৎ আপনাদের মধ্যে ঈমান নাই, এলেম নাই, হ্যাঁ, আনপারা মানে হচ্ছে মূর্খ, আপনারা গর্ধব, আপনারা হচ্ছে মুদাসসির পীরের মাজারটাকে আপনারা এইভাবে ফালায় রাখছেন। তো এই যে ও যেটাকে মুদাসসির পীরের মাজার বলতেছে, এটা একটা পুকুর পাড়ের একটা ভাঙা একটা কবরের মধ্যে আবার গর্ত আছে, হয়তো শিয়ালের গর্ত হইতে পারে। তো এটা যে আসলে কোনো পীরের কবর, এটা সাধারণ মানুষ কিভাবে জানবে? এটাই লেখক এখানে বলতেছে। তারপরে দেখো, আচ্ছা, আমি সেটা কি করে মুদাসসির পীরের মাজার, তো সেটা মানুষ সভায় অতিশয়, দেখো এখানে আমরা একটা পাইছি, সভায় অশীতিপর বৃদ্ধ সলেমনের বাপও ছিল। অশীতিপর বৃদ্ধ মানে হচ্ছে প্রায় বয়স 80-র কাছাকাছি, তাকে বলা হচ্ছে অশীতিপর বৃদ্ধ। সবাই অশীতিপর বৃদ্ধ সলেমনের বাপও ছিল। কে ছিল? সলেমনের বাপ ছিল। এটা তোমাদেরকে বলছিলাম যে একটা বৃদ্ধ লোকও ছিল, যাকে হচ্ছে সবাই জিজ্ঞেস করতেছিল যে আপনি জানেন কিনা। তো সে ছিল কিসের রোগী? এটা পরীক্ষায় চলে আসে এমসিকিউ, হাঁপানি রোগী। যে সলোমনের বাপ, যার বয়স ছিল 80 বছরের মতো, অশীতিপর বৃদ্ধ, তার সে হাঁপানি রোগী ছিল। সে দম খিচে লজ্জায় নত করে রাখে চোখ। আমি ছিলাম গারো পাহাড়ে মধুপুর গড় থেকে 3 দিনের পথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় চলে আসবে। ধরো এটা তোমাদের এই পরীক্ষায় চলে আসছে। অর্থাৎ এর আগে এই গারো পাহাড়ে কে ছিল? ওই গারো পাহাড়ে ছিল আমাদের মসজিদ। এবং এই গারো পাহাড় কোথায় অবস্থিত? মধুপুর গড় থেকে 3 দিনের যে পথ, মধুপুর গড় থেকে যে 3 দিনের পথ, এটাই হচ্ছে গারো পাহাড়। ওই যে গারো পাহাড়ে একটা বাঁশের তৈরি মসজিদের মধ্যে সে থাকতো না, সেখানে আসলে সে থাকতো। কিন্তু তো এই ডায়লগটা কার? এটা কিন্তু মজিদের ডায়লগ, অর্থাৎ এই কথাটা কিন্তু মজিদ বলছে। তো সে আসলে এখানে বলতেছে যে আমি আসলে কিভাবে আসলাম। তো মজিদ বলে যে সেখানে সুখে শান্তিতেই নাকি সে ছিল, গোলা ভরা ধান ছিল, গরু ছাগল ছিল। কত বড় মিথ্যা কথা! সে কিন্তু জঙ্গলের মধ্যে একটা বাঁশের মসজিদে থাকতো। তো কিন্তু এখানে সে অনেক বড় মিথ্যা কথা বলে। তবে সেখানকার মানুষরা নাকি খুবই কিন্তু সেখানকার মানুষেরা অশিক্ষিত বর্বর, তাদের মধ্যে কিঞ্চিত খোদার আলো ছড়াবার জন্যই নাকি অমর বিদেশ বিভুইয়ে সে বসবাস করছিল। তো সেখানকার মানুষ নাকি মানে অশিক্ষিত ছিল, এই জন্য তাদেরকে শিক্ষিত করার জন্য নাকি সেই সেখানে আসছিল, তাদের মধ্যে সে জ্ঞান ছড়াবার জন্য। তারা বড় হলে কি হবে? দিল তাদের সাচ্চা, দিল মানে হচ্ছে তাদের মন সাচ্চা মানে হচ্ছে একদম মানে সঠিক আর কি, যেটাকে সত্য সঠিক, হ্যাঁ, খাঁটি সোনার মতো। তো খোদা রসুলের ডাক একবার দিলে পৌঁছে দিতে পারলে তারা বেচাইন হয়ে যায়, অর্থাৎ তারা অস্থির হয়ে যায়। তাছাড়া তাদের খাতির যত্ন ও স্নেহ মমতার মধ্যে
বেশ দিন সুখে শান্তিতে তাদের দিন কাটতেছিল, ঠিক আছে? বুঝতে পারছো? বিভুয়ে বসবাস খাঁটি সোনার মতো একবার দিলে এটা তা খাঁটি। আচ্ছা, কাটছিল সে, কিন্তু সে একদিন স্বপ্ন দেখে, আচ্ছা এই লাইনে আমরা চলে আসছি, তাই না? সাচ্চা খাঁটি শোনার মতো খোদা রসুলের ডাক একবার দিলে পৌঁছে দিতে পারলে তারা বেচাইন হয়ে যায়। তাছাড়া তাদের তাদের খাতির যত্ন স্নেহ মমতার মধ্যে বেশ দিন কাটছিল তার, কিন্তু সে একদিন একটা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নই নাকি তাকে নিয়ে এসছে এত দূরে। মধুপুর গড় থেকে 3 দিনের পথ সে অতিক্রম করে দুর্গম অঞ্চলের মসজিদ যে বাড়ি গড়ে তুলেছিল তার নিমেষের মধ্যে ভেঙে ছুটে চলে এসেছে। লোকেরা ইতিমধ্যে বার কয়েক শুনেছে সে কথা, তবু আবার উৎকণ্ঠা হয়ে উঠে। উনি একদিন স্বপ্ন ডাকি বললেন, তো এই উনি মানে হচ্ছে, উনি বলতে এখানে মুদাসসির পীরকে বোঝাচ্ছে আর কি, যে মুদাসসির নাকি একদিন তাকে কি করছে, স্বপ্নে দেখাইছে। স্বপ্নে ডাকি বললেন, বলতে বলতে মসজিদের কোটরাগত ক্ষুদ্র চোখ দুটি পানিতে ছাপিয়ে উঠল, অর্থাৎ সে এখানে একটা নাটক করা শুরু করলো। না, মসজিদের কেউ ছিল না, মসজিদের কোনো আত্মীয়স্বজন। বেশিক্ষণ পড়াবেন না মানে? ক্লাস কয়টা থেকে শুরু হয়েছে হাসান আমিদি, বলো তো, বলো হাসান, ক্লাস কয়টা থেকে শুরু হয়েছে বলো? হাসান, মিস্টার হাসান বলো। তো এখানে আসলে দেখো, আচ্ছা হাসান বলতে বলতে আমি এখানে বলি যে এখানে আসলে সে একটা খুব সুন্দর বানায় বানায় একটা গল্প বলতে থাকে, যে সে আগে যেখানে ছিল সে খুব ভালো ছিল, সেখানকার মানুষরা নাকি তার খুব আদর যত্ন খাতির করতো, কিন্তু একদিন স্বপ্নের মধ্যে মুদাসসির পীর এসে ওকে একদিন ডাক দিয়েছে, তো সেই ডাকে নাকি সে একদম তার যে মসজিদ টসজিদ আছে ঘর বাড়ি সবকিছু ভেঙে টেঙে নাকি সে এখানে চলে আসছে। এগুলো বলতে বলতে ওর চোখের মধ্যে কি হয়, কান্না চলে আসে। ক্লাস কিন্তু শুরু হয়েছে 6টা 15 থেকে, তো 6টা 15 থেকে এখন কি? আচ্ছা তাহলে 6টা 15 থেকে দিলে 6টা 15 থেকে 7টা 15, তারপরে কি 8টা 15 হলে তো হয়ে যায়, কিন্তু আজকে 7টা 40 পর্যন্ত পড়াবো, অলরেডি 40 বেজে গেছে, আমরা আর 5 মিনিট পড়াই দেন শেষ করে দিব, কারণ 8টায় হচ্ছে আমার মিটিংটা। তো কালকে হয়তো আবার একটু এক্সট্রা করে তোমাদের পড়াই দিব, প্যারা নাই, সিলেবাস শেষ হয়ে যাবে, এটা নিয়ে তোমাদের পেইন নেওয়ার কিছু নাই। তো দেখো এই কথাগুলো সে যখন সে বলতেছিল, সে বলতে বলতে একদম কান্না টান্না করে দেয়, অর্থাৎ এইভাবে ইমোশনালি সে মানুষদেরকে কি করতে শুরু করে, তারা ইমপ্রেসড করে ফেলে, যে এমন কান্নাকাটি করে একদম সে খুবই আল্লাহ এলেম, হ্যাঁ আল্লাহর দিনের পথ দেখানোর জন্য সে খুব হয়ে গেছে, এই জিনিসগুলো সে সবাইকে বলতে থাকে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তো মোটামুটি বুঝছো না? আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি তোমরা বুঝে গেছে তো, এই পর্যন্ত মোটামুটি আজকে আমাদের ক্লাস থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরো পড়াবো, পুরো কাহিনী পড়াবো, যেখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ লাইন সিকিউ চলে আসবে, সেগুলোও তোমাদেরকে আমি দাগা দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি, আমরা মূল ঘটনায় আসতে আসতে কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে গেছে, অর্থাৎ এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে কিন্তু একদম পরবর্তীতে যাওয়ার পর থেকে প্রশ্ন আসা শুরু হবে। তো আজকে যেহেতু আমরা ওই যে তোমার উপন্যাসের সৃষ্টি, তারপর হচ্ছে উপন্যাসের উদ্ভব, উপন্যাসের কয় ধরনের উপন্যাস হতে পারে, এগুলোর ভাগ কি কি, এগুলো পড়তে গিয়ে আমাদের একটু টাইম লেগে গেছে। তো নেক্সট ক্লাস থেকে যখন আমরা একদম মূল উপন্যাস থেকে পড়ানো শুরু করব, তখন কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি পড়াই ফেলতে পারবো, তাই না? আচ্ছা, তো হচ্ছে আজকে এতটুকু পর্যন্ত থাক, আমরা 17 পেজ পর্যন্ত পড়ে ফেলছি, 17 পেজ পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু আমরা আরো অর্ধাংশটা পড়ে ফেলবো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো। না, কালকে 6টা 15-তে ক্লাস হবে না, কালকে আবার 7:30 থেকে ইনশাল্লাহ ক্লাস হবে। আজকে জাস্ট আমার মিটিংটার জন্যই এটা ক্যান্সেল করা আর কি তোমাদের। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আর তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলেও করতে পারো। আচ্ছা 2 মিনিট টাইম দিলাম, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, আমি একটু এটা সেভ করে নিতেছি। সেইখানে না, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, টাটা। তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে টাটা, ঠিক আছে? 6:30টায় কালকে ক্লাস নিব না, আবার আমরা কালকে ইনশাল্লাহ 7:30 থেকে ক্লাস করব। ওকে।
ডিসকাশন গ্রুপে এখনো অ্যাড হইতে পারো নাই কেন বাবা? ডিসকাশন গ্রুপের লিংক তো গ্রুপেই দেওয়া আছে, তোমরা জাস্ট গ্রুপটাই একটু চেক করলে কিন্তু হয়ে যায়। এত আলসে যদি হও তাহলে কি হয় বলো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হামিদি, অবশ্যই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আল্লাহ হাফিজ।